আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকে আমরা এসইও এর সম্পর্কে আর কি আমরা শিখব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা আম, সামনে আমাদের একটি মিড টার্ম এক্সাম আছে, সেটি সম্পর্কে আমরা একটু জানবো। এখন আমাদের মিড টার্ম এক্সামটি কেন না হয় সেটি আমরা একটু বোঝার ট্রাই করব। তো আমরা কিন্তু সামনে এখন আমাদের কোর্সের মোটামুটি মিডল পর্যায়ে আছি। তো মিডল পর্যায়ে এসে আমরা অনেক কিছু আমরা শিখেছি। তো আমরা যখন কোর্স শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ডিজিটাল মার্কেটার মোটামুটি হয়ে যাব। তো সবাই যে ফ্রিল্যান্সার হবে বিষয়টি সেরকম না। অনেকেই কিন্তু বিভিন্ন কোম্পানিতে গিয়ে ট্রাই করবে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য। তো তো ওখানে গিয়েও কিন্তু একটি এক্সামের ফেস করতে হবে। তো আপনি যদি একটি অনলাইনে কিভাবে এক্সাম দেওয়া যায় গুগল ফর্মে একটি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে মেবি আপনাদের জন্য সুবিধা হয়। মেবি আমার সাথে আপনারাও একমত হবেন যে আপনাদের যদি একটি এক্সপিরিয়েন্স থাকে কিভাবে এক্সাম দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে আপনাদের এরকম এক্সপিরিয়েন্স থাকলে ভবিষ্যতের জন্য একটি পজিটিভ হয়ে আসবে আর কি। তো আমরা ট্রাই করব এই এক্সামটি দেওয়ার, যাতে ফিউচারে এরকম অনলাইন এক্সাম হলে আমরা দিতে পারি। ঠিক আছে? তো এই জন্য এক্সামটি এই লিডারটি থেকে অনুষ্ঠিত করা হয়। তো এক্সামে কি থাকবে না থাকবে, এক্সামের সিলেবাস কি, এবং এক্সামটি আমরা কিভাবে দিব, এই সব কিছু আমি আহ, মুখে মুখেই বলে দিতে পারি। তারপরও আমি একটি পিপিটি ফাইল রেডি করে দিয়েছি যাতে আপনাদের সকল ধরনের কোশ্চেন আমরা নিতে পারি। তো আমার একটি অনুরোধ, যে পর্যন্ত আমি পুরো পিপিটি ফাইল না শেষ করি আমরা কোনো কোশ্চেন করব না। ঠিক আছে? আপনাদের চ্যাটটি ওপেন রেখেছি। যে পর্যন্ত আমি আমার পুরো পিপিটি ফাইল না শেষ হয় আমরা কোনো কোশ্চেন করব না। ঠিক আছে? আগে কোশ্চেন আর পুরোটা শেষ হবে, আমি শুধুমাত্র যতটুকু কোশ্চেন বলছি ততটুকু জাস্ট ইয়েস বা নো এর আনসার আমরা পাবো। ঠিক আছে? তো মিড টার্ম এক্সাম আমরা আগে দেখি কতটুকু আমরা বুঝি। ওকে? তো মিড টার্ম এক্সামে আমাদের কতটুকু হবে? মিড টার্ম এক্সাম আমাদের সিলেবাস কতটুকু হবে? আজকে হলো 13 নাম্বার ক্লাস, এবং আগামী ক্লাস হবে আমাদের কিওয়ার্ডের উপর, মানে 14 নাম্বার ক্লাস। তার মানে 1 থেকে 14 নাম্বার ক্লাসের উপরে আমাদের পরীক্ষা হবে। এর মধ্যে একটা এক্সট্রা ক্লাস আমাদের গিয়েছে, সেটা আমরা কাউন্টে রাখবো না। একটা এক্সট্রা ক্লাস গিয়েছে মেবি আমাদের মনে আছে। তো সেই এক্সট্রা ক্লাস আমাদের কাউন্টের মধ্যে নেই। মানে টোটাল হলো 1 থেকে 13টা ক্লাস। আর আমরা মানে আমি বলে রাখছি 1 থেকে 14 নাম্বার ক্লাস। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। ওই এক্সট্রা ক্লাস বাদে মানে নর্মালি 1 থেকে 13 নম্বর ক্লাস হয়। আমরা জাস্ট কাউন্টের জন্য বলছি 1 থেকে 14 নাম্বার ক্লাস। ঠিক আছে? মানে এই পর্যন্ত যে কয়টি ক্লাস হয়েছে তার উপরেই আমাদের পরীক্ষা হবে। তাহলে আমরা সিলেবাস টোটাল বুঝতে পেরেছি। এক্সাম কি কি হবে? কিছু এমসিকিউ থাকবে এবং কিছু রিটেন কোশ্চেন থাকবে। তাহলে স্যার আমাদের এই এমসিকিউ এবং রিটেন কোশ্চেন যে লিখবো এটা আমরা কোথায় লিখবো? এগুলো আমাদের এক্সামটি হবে ক্লাস টাইমে এবং শিডিউল টাইমে। এবং এক্সামটি আমরা কোথায় লিখবো? আমরা লিখবো হলো গুগল ফর্মে। তো এই গুগল ফর্মের লিঙ্কটি কোথায় আসবে? এই গুগল ফর্মের লিঙ্ক আমাদের যে ফেসবুক গ্রুপ যে আছে, ফেসবুক গ্রুপে কখন আসবে? সেই ক্লাস টাইম বা শিডিউল টাইমে। আমাদের ক্লাস টাইম কয়টা? ঠিক 9টায়। তাহলে ঠিক 9টায় আমাদের পোস্ট হয়ে যাবে। এর আগেও না, এর পরেও না। ঠিক 9টায় আমরা পোস্ট পেয়ে যাব যে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে কোথায় পোস্ট হবে, কোথায় লিংক পাবো? গুগল ফর্মের আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবং কোথায় আমরা রিটেন এক্সাম করব? রিটেন এক্সামগুলো লিখব
এটা আমরা বুঝে গেছি, এমসিকিউ এর বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি কোথায় দিব। তো যখন আপনি পুরো এক্সামটি দেওয়ার পরে ওখানে একটি সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটন ক্লিক করলে আপনি যদি ভিউ রেজাল্টস এ ক্লিক করেন, সাবমিট বাটন দিলে একটি বাটন, আরেকটি উইন্ডো দেখবেন যে চলে আসছে, সেখানে আপনি দেখতে পারবেন ভিউ রেজাল্টস। ভিউ রেজাল্টস যদি ক্লিক করেন তাহলে আপনি রেজাল্ট দেখতে পারবেন আপনি কত পেয়েছেন। ঠিক আছে? তো এটা নিয়ে আমি আপনাদের একটু বিষয়টি একটু বুঝাই। তো আমাদের গুগল ফর্মে একটি বাগ আছে, বা যেটাই বলেন। তো গুগল ফর্মে শুধুমাত্র আমরা এমসিকিউ এর রেজাল্ট দেখতে পারি। কি বলেছি? এমসিকিউ এর মার্ক দেখতে পারি। যদি ছোট করে বোঝাতে চাই, ধরেন আমি একটি ছোট কোশ্চেন জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইয়োর নেম? ঠিক আছে? কি কোশ্চেন করলাম? হোয়াট ইজ ইয়োর নেম। তো এরকম যদি কোশ্চেন করি, সবার কি আনসার সেম হবে? মনে করেন আমি 5 নাম্বার দিলাম, সবার আনসার কিন্তু মেবি সেম হবে না, তাই না? এক একজন এক এক রকম আনসার দিবে। যেহেতু এক এক রকম আনসার দিবে, আমি সবাইকে কি এমসিকিউ এর মতো সেম মার্ক দিতে পারবো? আমার কিন্তু নিজের কোশ্চেনটি দেখে রেজাল্ট দিতে হবে। আর আমাদের গুগলের এআই এত স্মার্ট হয়নি, সে আপনার মনের কথা বুঝে সে রেজাল্ট দেখবে। বিষয়টি বুঝতে পারছেন? তাহলে আমার গুগলের উপর ছাড়া কি ঠিক? মেবি এটা আমার ছাড়া ঠিক না। তাহলে যদি এইটুকু আমরা বুঝে থাকি, আমরা ভিউ রেজাল্টস এর মধ্যে কোনটার মার্কস দেখতে পারবো? আমরা শুধুমাত্র এমসিকিউ যে কয়টি আমরা দিয়েছি সেটির মার্কস আমরা দেখতে পারবো। ঠিক আছে? এইটুকু কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তার মানে আমাদের যে কয়টি রিটেন কোশ্চেন থাকবে ওটা কিন্তু আমরা ক্রস পাবো। ঠিক আছে? যে কয়টি রিটেন কোশ্চেন থাকবে আমাদের গুগল সে কিন্তু ক্রস দিয়ে 0 দিয়ে দিবে। তো এটা নিয়ে আমরা কিন্তু কোনো মন খারাপ করব না। আমার স্টুডেন্টদের একটি খারাপ স্বভাব আছে, স্যার আমি তো সঠিক কোশ্চেন দিয়েছি, আমাকে কেন ক্রস দিয়ে দিয়ে দিল? আপনারা পরীক্ষা দিচ্ছেন, তারা কি করবে? তারা যে কোশ্চেনটি আছে কোশ্চেনটি স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিয়ে দিবে। আপনারা পরীক্ষা দিচ্ছেন আর ওখানে কোশ্চেন দিয়ে কমেন্টে স্ক্রিনশট পড়ে গেছে। বিষয়টি কেমন দেখতে লাগে? বিষয়টি আসলে মেবি একটু বিরক্তিকর লাগে, তাই না? তো আমরা এইগুলো করব না। ওকে? তো আমি আপনাদের এই জন্য খুবই বারবার কথাটি বলছি যে রিটেন কোশ্চেনের মার্ক আমরা পাবো না। চিন্তা করেন যে আমি একজনের পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা দিয়ে এখানে দিয়ে বলছে স্যার এটার মার্ক, রেজাল্ট দিয়ে খাতা সবাই দেখাচ্ছে, এটা কেন স্যার এখানে 0 হলো? বুঝতে পারছেন? তো এরকমই আর কি মাঝে মাঝে হয়। তো সব সময় তো আর কি কমেন্ট সেকশন দিয়ে আমি বসে থাকি না। ওকে? তো স্মল রিটেন কোশ্চেন কিন্তু আপনি অলওয়েজ সঠিক লেখেন বা বেঠিক লেখেন, কত পাবেন? 0। আর রেজাল্ট আপনি শুধুমাত্র এমসিকিউ দেখবেন, পরবর্তীতে স্যার আপনার খাতা দেখে আপনাকে মার্কিং করবে। ঠিক আছে? তারপরে পোস্ট করার 2 ঘন্টার আপনারা সময় পাবেন যাতে উত্তরপত্র জমা হয়। কেন? আমাদের ক্লাস টাইম কয়টা? 9টা থেকে 11টা। তার মানে কেউ যদি 11টার পরে খাতা জমা দেয় তাহলে তাদের এক্সাম বাতিল করা হবে। ঠিক আছে? আর আমার অনেক স্টুডেন্ট তাদের স্টুডেন্ট আইডি ভুল দেন। আপনাদের সবার স্টুডেন্ট আইডি মেবি মনে আছে। তো আপনাদের যদি স্টুডেন্ট আইডি আপনারা ভুলে যান, অফিসে অফিস টাইমে কল দিয়ে জেনে নেবেন। তো স্টুডেন্ট আইডি আপনারা মন দিয়ে যদি ভুলে যান, স্টুডেন্ট আইডি জেনে নেবেন, বা মোবাইলে খুঁজলেও আপনারা স্টুডেন্ট আইডি
বা রোল নাম্বার যেটা আছে এটা একটু বের করে দিবেন। যেমন আমি ক্লাসে ঢোকার সময় আমাদের এক ভাইয়া দেখি প্রায় নিজের রোল নাম্বারটি দিয়ে দেন। তো ওইরকম আপনার রোল নাম্বার যেটা আছে এটা যদি আপনি ভুল দেন, যেরকম আমার স্টুডেন্টরা প্রায় দিবে LDM 103 দিবেন, আমার স্টুডেন্টরা এটা দিবেন, এটা কিন্তু আপনার রোল নাম্বার না। পরে অনেকজনের স্টুডেন্ট তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, অনেকজন স্টুডেন্ট তার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এগুলো কিন্তু আপনার স্টুডেন্ট আইডি না। ওকে, এগুলো দিলে আমি ইজিলি, এক কথায় আপনি যদি ফুল মার্কস তো পান, আপনার খাতায় লাল কালি। ওকে, তাহলে আমাদের কিভাবে এক্সাম বাতিল হবে আমরা তাহলে ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। এক্সামের দিন ক্লাস হবে না, তার মানে শুধুমাত্র পরীক্ষা হবে। নর্মালি ফাইনাল রেজাল্টটি পাবলিশ হয় না সেদিন। তারপরের দিন আমরা পরের ক্লাসে আপনারা কি ভুল করেছেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, যে কি করেছেন, কে কি লিখেছেন, কে কি ভুল করেছেন। ঠিক আছে? তো এই আমি যতটুকু বলেছি এইটুকুতে কি কি সমস্যা আছে আমাকে বলেন। পরের স্লাইডে আমরা একটু পরে যাচ্ছি। নেক্সট, তাহলে আমাদের আমাদের নর্মাল টাইম কত? আমাদের টাইম কিন্তু 40 মিনিট। মার্কস কত? মার্কস হলো 50। পাস মার্ক কত? পাস মার্ক হলো 35। এখন আপনাদের জন্য একটি টিপস আমি দিয়ে দিই, ঠিক আছে? যারা একটু বুঝেন ভালো, আপনাদের জন্য টিপস দিয়ে দিই। আমি আমাদের গুগল ফর্মে টাইম কিন্তু দেখা যায় না, মানে টাইম কিন্তু ট্র্যাকিং হয় না। আমি শুধুমাত্র আপনাদের সাবমিট কখন করেছেন সেটি দেখতে পারি, এবং আপনাদের টাইম কটা পর্যন্ত দিয়েছি টাইম কিন্তু আমি বলেছি। আপনারা, আমি পোস্ট করব 7টার দিকে এবং 9টার আগে, 11টার, 9টার দিকে এবং 11টার পরবর্তীতে যারা পোস্ট করবে তাদেরটা কিন্তু আমি ফেল করে দিব। ঠিক আছে? তো এখন বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো যারা বুঝার তারা বুঝে গেছে। তো আমাদের এক্সাম টাইম কত? 40 মিনিট, আর মার্কস হলো 50 আর পাস মার্ক 35। ওকে, যাদের বুঝার তারা বুঝতে পারছেন। আর আমাদের এখানে অলরেডি টাইম এখানে লিখে দিয়েছি। আরেকটি টিপস আপনাদের দেই, সেটি হলো আপনারা যে রিটেন কোশ্চেন গুলো আছে সেগুলো যদি সুন্দর মতো আপনারা আনসার করেন তাহলে আপনাদের পাস করতে কেউ থামাতে পারবে না। ঠিক আছে? রিটেন মার্কসে অনেকগুলো নাম্বার আমি দিয়েছি। ওকে, আরেকটি টিপস আমি দেই, সেটি হলো আপনার আমার হোমওয়ার্ক গুলো যেগুলো দিয়েছি হোমওয়ার্ক গুলো করলেই আপনাদের মোটামুটি রিটেন গুলো কভার হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট ভালো মতো আমি যা যা পড়িয়েছি ওগুলোর মধ্যেই আপনাদের চলে আসবে, ওরকম কঠিন কিছু না। মনে করেন এরকম একটি কোশ্চেন আপনার থাকলো, ঠিক আছে? আমি আপনাদের জন্য রেডি করে এনেছি। আপনাদের জন্য আরেকটি টিপস দিই, ঠিক আছে? যেগুলো আর আপনার বেটার হয়, যারা স্পেশালি মোবাইল ইউজার, তাদের জন্য আমি একটি টিপস দিই। আপনারা যারা মোবাইল ব্যবহার করবেন তারা ফেসবুকে এক্সাম না দিয়ে, তারা ফেসবুকে এক্সাম দিলেও পারেন। ফেসবুকে এক্সাম দিতে কোনো সমস্যা নেই। যদি আপনি ফেসবুকে এক্সাম না দিয়ে আপনি যদি গুগলে এক্সাম দেন তাহলে একটু বেটার হয়। গুগলে কিভাবে এক্সাম দিবেন? আমরা কি সবাই জানি কিভাবে গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢোকা যায়? মেবি আমরা সবাই জানি গুগল ক্রোম দিয়ে কিভাবে ফেসবুকে ঢোকা যায়। তাহলে আপনি যদি গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকেন, আপনাকে কানে ধরে গুগল ক্রোমের ফেস গুগল ক্রোমের যে ফর্ম আছে সেখানে নিয়ে যাবে। এখন গুগল ক্রোমের ফর্মে ঢোকার পজিটিভ দিকটা কি আপনাকে বলি। মনে করেন এখানে তো মাত্র একটা দিয়েছি, অনেকগুলো কোশ্চেন আছে।
মানুষের অ্যাক্সিডেন্ট হতেই পারে, ঠিক আছে? তো যেটা বলছিলাম আমি, আমরা যদি ফেসবুক দিয়ে মোবাইল, যদি অ্যাক্সিডেন্ট হতেই পারে, ধরেন আপনি এখানে 30টা কোশ্চেন আছে, তো আপনার হাতে সময় কম। ধরেন আপনার এখন আম, 10টা 49 বাজে, ঠিক আছে? 10টা 49 বাজে, একটু পরে 11টা বাজবে। 30টা প্রশ্ন আপনার কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই আপনার এক্সামটি কমপ্লিট হবে। তো এখন আপনার 30টা এমসিকিউ ছিল মনে করেন, তো এখনই আপনার কমপ্লিট হয়ে যাবে। তো স্লিপ বাই পেন আপনার কি হলো, কেটে গেল। উইন্ডো কেটেই যেতে পারে, তাই না? তো উইন্ডো যদি কেটে যায়, যদি আপনি ফেসবুক অ্যাপে থাকেন, আপনার রেসপন্স গুলো সেভ করা কিন্তু ওর কাজ না, ঠিক আছে? তো ফেসবুক অ্যাপে থাকলে এই রেসপন্স সেভ করা কিন্তু কাজ না ওর। তাহলে আপনার কি করতে হবে, এই 10 মিনিটে পুরো এক্সামটি দেওয়া কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আপনি যদি গুগল ক্রোমে থাকেন, আপনি দেখবেন আপনার যে রেসপন্স গুলো দিয়েছেন এইগুলো সবগুলো সে সেভ করে রেখেছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা সবাই? যদি আমরা একটু কষ্ট করে গুগল ক্রোম থেকে ফেসবুকে যাই এক্সামের সময়, এবং লিঙ্কটি আমরা সেখান থেকে আর কি নিয়ে তারপরে এক্সামটি দেই, তাহলে আমাদের অ্যাটলিস্ট এই অ্যাক্সিডেন্টটি যদি হয়, তাহলে আমরা রিকভারি করতে পারবো, ঠিক আছে? তো পরবর্তীতে তাহলে আমাদের এই সমস্যাটি হবে না। শুধু সেটাই না, আমরা পরবর্তীতে এই ভিউজ করে আসতে পারবো, ঠিক আছে? তো মনে করেন আপনারা সঠিকভাবে নিজের রোল নাম্বারটি দিলেন, ওকে? সঠিকভাবে নিজের রোল নাম্বারটি দিলেন। ডেস্কটপ মোড, হ্যাঁ ডেস্কটপ মোড অন করেন বা অফ করেন, ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে? ডেস্কটপ মোড অন করলেও কি হবে, অফ করলেও সেম হবে, ও সেভই রাখবে, ঠিক আছে? ডেস্কটপ মোড অন করলেও সেভ রাখবে, অফ করলেও সেভ রাখবে। ওর গুগল ক্রোমে জাস্ট নিজের গুগল টি সেভ রাখবেন আর কি এখানে। তাহলে ও আপনার রেসপন্স গুলো গুগল ফর্মে সেভ করে রাখবে, ঠিক আছে সুমাই আপু? ওখানে একটি অপশন থাকবে যে আপনি সেভ করতে চান নাকি চান না। তার তারপরে সাব, এখন মনে করেন আপনি কি করেছেন, এখানে একটি অপশন আছে এসইও মানে কি। তো এসইও মানে আমরা কি জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার মনে হয়েছে যে না, আপনি ভুল করলেন, সেমেন্টিক ইঞ্জিন আউটপুট দিলেন, ওকে? তো এটা দিয়ে আপনি কি করলেন, সাবমিট বাটনে ক্লিক করলেন। সাবমিট বাটনে ক্লিক করে যদি দেন, এখানে আপনি পরে পরবর্তীতে যে ভিউ স্কোর আছে না, এখানে ভিউ স্কোরে আপনি ক্লিক করবেন। ভিউজ করে দেখতে পাচ্ছি, ভিউজ করে দেখতে পারলে যেমন বলছে যে আমরা পুরো কোশ্চেনটি আমরা দেখতে পারবো, ওকে? তো এখানে যেহেতু আমরা পুরো কোশ্চেনে দেখতে পাচ্ছি, এবং আমি নিচে কিন্তু ফিডব্যাকে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে যেরকম আমি লিখে দিয়েছি যে এই জায়গায় যদি 5 নাম্বারও থাকে, ছোট কোশ্চেনে আমি কিন্তু ধরেন 10 মার্কও আমি দিতে পারি। তো 10 মার্ক যদি দেই, এই মার্ক কিন্তু আপনি এখন পাবেন না, ওকে? এই মার্ক পরবর্তীতে যদি 5 মার্ক বা 10 মার্ক থাকে, পরবর্তীতে আমি যুক্ত করে দিব। আমি সুন্দর মতো বাংলায় লিখে দিয়েছি, একটু কষ্ট করে বাংলা পড়ে নিবেন। ফিডব্যাকের মধ্যে আমি লিখে দিয়েছি যে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, যদি সঠিকভাবে লেখেন আমি দিয়ে দিয়েছি। এবং নিচে আপনি যদি ভুল করেন, এখানে ক্রস দিয়ে এটার সঠিকটা কি হবে এটাও লিখে দিয়েছি, এবং সঠিকটা কেন হবে নিচেও আমি লিখে দিয়েছি, ওকে? তো আপনারা যেহেতু এখানেই প্রশ্নপত্র পেয়ে যাচ্ছেন, তাহলে আমাকে
মেসেঞ্জারে আবার কি বলার দরকার আছে যে স্যার আমাকে প্রশ্ন দেন, মেবি আমার কাছে প্রশ্ন চাইবেনও না আর আমি দিব না। ঠিক আছে? তো বিষয়টি ক্লিয়ার হয়েছি। নিজ দায়িত্বে এতটুকু গিয়ে নিজের কোন জায়গায় ভুল আছে এটা একটু দেখে নিবেন। ঠিক আছে? আর আমি এখানে যে প্রশ্নটা ফিডব্যাক দিয়েছি এটা আমি নিজে জেনে বুঝেই দিয়েছি। ঠিক আছে? আপনার নিজের আমার উপর আর কোশ্চেন করার কোনো দরকার নেই। ওকে, বিষয়টি ক্লিয়ার? অনেকেই আছেন আমাকে বলবেন স্যার এটা ভুল হয়েছে, আপনি 100% শিওর থাকেন যে এইখানে আমি ভুল লিখিনি। ওকে, এটা আমি জেনে বুঝেই লিখেছি। তো যাই হোক, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখানে যা আছে 100% শিওর থাকেন, যেটা আপনার মনে হচ্ছে ভুল আপনি দুইবার প্রশ্ন পড়বেন যে আসলে ভুল না ওটা আসলে ঠিক। ওকে, তো প্রশ্নপত্র একটু ঘুরানো ঘুরানো থাকে, এই জন্য আপনি মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা বিষয় এক্সামের বিষয়গুলো নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, অনেক কিছু বুঝেছি। তো নেক্সট এবং ফাইনাল ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এই টপিকটি নিয়ে আমি কিন্তু আর কোনো কথা বলবো না। আপনার যদি রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি ভুল করেন বা আপনার মনে না থাকে আজকে কয় তারিখ, ঠিক আছে, আজকে আমাদের এক্সাম কয় তারিখ হবে? আজকে হলো 23 তারিখ। নেক্সট ডে আমাদের এক্সাম ক্লাস হবে। তাহলে এক্সাম আমাদের পড়ছে কয় তারিখ? এক্সাম কিন্তু আমাদের পড়ছে হলো শনি সোম রবি মঙ্গল বৃহস্পতি না, তাহলে এক্সাম পড়ছে আমাদের 28 তারিখ, তাই না? আর যদি কোনো সমস্যা যদি না থাকে, রবি মঙ্গল বৃহস্পতি না, তাহলে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি হলে আমাদের পড়ছে হলো 28 তারিখ, তাই না? তাই তো হওয়ার কথা। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে এক্সাম আমাদের পড়ছে কয় তারিখ? 28 তারিখ পড়ছে। বিষয়টি ক্লিয়ার? তাহলে আমাদের পড়ছে হলো 28 তারিখ। 25 তারিখ আমাদের ক্লাস হচ্ছে। ওকে, আকলিমা আপু, আমি যতটুকু বলছি ততটুকু বুঝলে হবে। ফিউচারে কথা আমরা না চিন্তা করি। আমাদের 28 তারিখ এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো এখন 28 তারিখ যেহেতু আমাদের ক্লাস এক্সাম হচ্ছে, এখন ধরেন আজকে তাহলে আমাদের কয়দিন থাকলো? 1 2 3, 3 দিন। 1 2 3 দিন। তো এই কয়দিনের মধ্যে এলডিএম দিয়ে আপনাদের 6টা ডিজিট যে আছে এটা কিন্তু আপনাদের রোল নাম্বার। ঠিক আছে? ওকে, এলডিএম দিয়ে 6টা ডিজিট যে আছে এটি রোল নাম্বার। যদি আপনি রোল নাম্বারটি ভুলে যান, এই কয়েকদিনের মধ্যে আপনার অফিসে কল দিয়ে আপনার রোল নাম্বারটি জোগাড় করা কি পসিবল? ইয়েস বা নো বলেন। যদি আপনি বাই চান্স আপনার মোবাইল হারিয়ে যায় অথবা অন্য কিছু হয়ে যায়, বলেন তো পসিবল নাকি পসিবল না? মেবি এই কয়েকদিনের মধ্যে আপনার যদি একটু সিনসিয়ার হন অফিসে কল দিয়ে পসিবল। ঠিক আছে? তো আপনি যদি, আমার কাছে কিন্তু আপনার রোল নাম্বার নেই, ঠিক আছে, আপনার কাছে কিন্তু আমার রোল নাম্বার নেই। তো আপনি যদি এই 9টার দিকে আপনাদের ক্লাস, আপনি যদি 8টা 55-তে গিয়ে আমারে বলেন যে স্যার আমাকে আপনার রোল নাম্বার দেন, আমি কিন্তু আপনাকে SOWYRY ছাড়া আর কিচ্ছু বলবো না। ঠিক আছে? 28 তারিখ আপনি যদি 28 তারিখের আগে, 28 তারিখ 9টার দিকে যদি আমাকে বলেন স্যার আমার রোল নাম্বারটি আমার কাছে নেই, আমি কি বলবো? ডাইরেক্ট আমি সরি বলবো। ঠিক আছে? বিষয়টি আমি ক্লিয়ার? আশা করি বিষয়টি আমি ক্লিয়ার। ওকে, ওয়েট এ বিট। তো এইখানে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অফিসের রোল, অফিসের নাম্বার। তো এর মধ্যে কিন্তু এতদিন সময় আছে।
তো এর মধ্যে যদি আপনি নিজে একটু দায়িত্ববোধ হয়ে আপনি নিজের রোল নাম্বার কালেক্ট না করেন, দোষ কিন্তু আমার না। ঠিক আছে? তো আপনাকে বলছি, একটু ফাস্ট হয়ে কি করবেন, নিজের রোল নাম্বারটি কালেক্ট করবেন। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। মেবি আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়েছি। ঠিক আছে? এটা লাইফ এন্ড ডেটের মতো এমন অবস্থা না যে আমরা যতটুকু পারি আমরা এক্সামটি দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? হ্যাঁ, নার্গিস আপু, ওই যে আপনি দিয়েছেন এটা হলো আপনার রোল নাম্বার। ওকে, আপনার রোল নাম্বার আর আপনারই। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। এটা নিয়ে তো আমাদের আর কোনো কোশ্চেন নেই। ওকে, তো আমাকে কিন্তু অবশ্যই এক্সামের আগে এটা নিয়ে আমার কোনো কথা বলবো না। এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই। আজকে ক্লাস টপিক হলো এসইও টাইপস, ইন্ট্রো অ্যান্ড ক্লাসিফিকেশন। ওকে, তো আজকে আমরা বুঝি ইনকগনিটো উইন্ডোটা কি। ইনকগনিটো উইন্ডোটা নিয়ে আমি প্রায় কাজগুলো করি। তো ইনকগনিটো উইন্ডো দিয়ে আমরা আজকে বিষয়টি একটু বোঝার শুরু করি। প্রায় আমি দেখবেন আমি ইনকগনিটো উইন্ডোতে কাজ করি। তো ইনকগনিটো উইন্ডোটা দিয়ে আসলে কেনই বা কাজ করি? তো ইনকগনিটো উইন্ডো আপনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এটা দিয়ে আহামরি কিছু নেই। তো ইনকগনিটো উইন্ডো কি? এটা দিয়ে আমরা নর্মালি এই জন্য ব্যবহার করি যাতে আমরা আমাদের ওয়েবসাইটে একটু সিকিউর ভাবে চলতে পারি। সিকিউর বলতে কি? যখন আমরা মোবাইলে অথবা পিসিতে ইনকগনিটো মোড দিয়ে বা ইনকগনিটো ব্রাউজার, ইনকগনিটো মোডই বলি, ইনকগনিটো মোড ব্যবহার করে আমরা যাই, তখন আমাদের ডাটাগুলো ব্রাউজার সেভ রাখে না। ঠিক আছে? মানে আমাদের ব্রাউজিং হিস্টোরিটা সেভ রাখে না। আমরা যে যখন একটি ওয়েবসাইটে যাই তখন সেই ওয়েবসাইট থেকে কিছু ডাটাগুলো আমাদের আমাদের ডিভাইসে সেভ করে। তো এটাকে বলা হলো কুকিজ। তো এই কুকিজ গুলো সে সেভ করে রাখে না। এবং আমরা যে ফর্মের মধ্যে নিজেদের পার্সোনাল ডাটাগুলো মাঝে মাঝে দিই, মনে করেন নাম, ফোন নাম্বার, এগুলো দিই, এগুলো কিন্তু আমাদের ব্রাউজার গুলো সেভ করে না। এছাড়াও আমরা মাঝে মাঝে ওয়েবসাইট গুলোতে প্রিভিয়াসলি যাই, যেটা অন্যান্য ওয়েবসাইট গুলো আমাদের ক্যাশ ডাটা থেকে নিতে পারে, সেটা কিন্তু সে নিতে পারে না, কারণ আমরা ইনকগনিটো ব্যবহার করি। তো এইগুলো থেকে আমরা ইনকগনিটো ব্যবহার করলে আর কি যায় না। তো এই জন্য আমরা মাঝে মাঝে ইনকগনিটো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে গেলে কেউ বুঝতে পারে না আমরা কোথা থেকে যাচ্ছি। ঠিক আছে? এবং আমাদের লোকেশনটাও মোটামুটি আমরা কিছুটা হাইড রাখতে পারি যদি আমরা ইনকগনিটো ব্রাউজারটি ব্যবহার করি, কিন্তু সম্পূর্ণ হাইড রাখতে পারি না। সম্পূর্ণ হাইড রাখার জন্য বা আইপিটা হাইড রাখার জন্য আমরা আরো অনেক স্ট্রং টাইপের ব্রাউজার ব্যবহার করে থাকি। অনেকে টর ব্রাউজার ব্যবহার করে, অনেকে ব্রেভ ব্রাউজার ব্যবহার করে। ব্রেভ ব্রাউজারটাকে আরো বেশি মডিফিকেশন করলে আমরা আম, ওরকম আইপিটা হাইড করা যায়। তো আমরা নর্মালি অত অ্যাডভান্সডে যাই, আমরা ইনকগনিটো ব্যবহার করতে পারি। তো ইনকগনিটো ব্যবহার করা লাগবে এমন কোনো কথা না। আপনার মোবাইলেও ইনকগনিটো মোডটি আছে। আমরা দেখব যে থ্রি ডটস, যখন আমরা ক্লিক করি মোবাইলে, থ্রি ডটস ক্লিক করলে ওখানে ইনকগনিটো মোড আছে। ঠিক আছে? আপনার মোবাইলে থ্রি ডটসে ক্লিক করলে দেখবেন ইনকগনিটো মোড আছে। তো ইনকগনিটো মোড আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। তো আমরা একটু দেখি গুগলে। আজকে আমাদের ক্লাস হলো এসইও এর ক্লাস। তো গুগলে মনে করেন কেউ একজন সার্চ দিল যে
ইয়ারফোন প্রাইস ইন বিটি। নর্মালি কিন্তু একটা মানুষ এভাবেই সার্চ দিবে। তো ইয়ারফোন প্রাইস ইন বিডি যদি সার্চ দেয়, দেখা যায় সে ফার্স্টে যখন এটাতে সার্চ দিচ্ছে, নর্মালি কিন্তু যদি কোনো সে ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড কি দিয়েছে এটার সম্পর্কে সে যদি না জানে, প্রথমে তার চোখে যেটা পড়বে তার বাজেট অনুযায়ী সে কিন্তু এটাতেই সে ক্লিক করে দিয়ে বাই নাও দিয়ে এটাই কিনে ফেলবে। তার মানে এই সেলটা কিন্তু হয়ে গেল। তাহলে আপনার একটু চিন্তা হলো বা চিন্তা করতে পারেন যে স্টার টেক সম্পর্কে কিন্তু সে জানে না, অ্যাপেল গেজেট সম্পর্কেও জানে না, রায়ান সম্পর্কেও সে জানে না, কেজেট বাংলাদেশ অফিসিয়াল সম্পর্কে সে কিন্তু জানে না। সে কি করলো, স্টার টেকের একটি সেল কিন্তু হয়ে গেল। এখন স্টার টেকের সেলটি কেন হলো? কারণ স্টার টেক গুগলের ফার্স্ট পেজে আসলো এবং ফার্স্ট র্যাঙ্কে সে এসেছে। তাহলে সেই পার্সন, বেশিরভাগ পার্সন কিন্তু সেভাবেই একটি সেল, নর্মালি কিন্তু সেল এভাবেই বেশি হয়। তাহলে সেল কেন হলো? কারণ সে কিন্তু গুগলের ফার্স্ট পেজে আসলো। আপনার কি মনে হয় কয়জন সেকেন্ড পেজে যাবে? বলেন তো কয়জন যাবে এই কাজটি করার জন্য, বা এই প্রাইসটি, এই ইয়ারফোন প্রাইজিং বিটি দিয়ে কয়জন যাবে সেকেন্ড পেজে? বেশিরভাগই কিন্তু সেকেন্ড পেজে যাবে না। ঠিক আছে, তো একজন এসইও স্পেশালিস্ট আছেন, অনেকেই এসি, আমার জানা একজন এসইও স্পেশালিস্ট আছে, বলেছেন যে একটি ল্যাশ গুম করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো গুগলের সেকেন্ড পেজ। কারণ বেশিরভাগ মানুষই গুগলের সেকেন্ড পেজে যাবে না। তো এই যে একটি ওয়েবসাইটকে বা একটি কন্টেন্টকে অপটিমাইজ করে গুগলের ফার্স্ট পেজে নেওয়ার এই প্রসেসটিকে আমরা কি বলি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তাহলে একটি প্রসেসকে আপনি, যে একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করে ফার্স্ট পেজে রাখার প্রসেসটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে পজিটিভ কি আমরা সেল বাড়াতে পারি। এটা কিন্তু ডিজিটাল মার্কেটারের কাজ। তো আমরা তাহলে আর কি বুঝি এসইও কি? এসইও, আজকের ক্লাস হলো আমাদের টপিক এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশন। এবং এগুলো থেকে কিন্তু আমাদের আজকের সামনে যে এক্সাম আছে এটি কিন্তু অবশ্যই থাকবে। তো এসইও আমরা বুঝলাম গুগলে সার্চ দিলে যে উপরের দিকে যাতে আসে সেটাকে আমরা এসইও অপটিমাইজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে থাকি। আমরা কি এটা কি জানি যে ইউটিউব এ কিভাবে আপনার আর্নিং হয়? এটা কি আমরা জানি গুগলে কি, ইউটিউবে কিভাবে আর্নিং হয়? ইউটিউবে আপনি একটি পোস্ট করেছেন বা একটি ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওর মধ্যে যদি অ্যাড রান হয়, সেই অ্যাডে মানুষ যদি ক্লিক করে তখন কিন্তু আর্নিংটা হয়। আমরা কি সেটা জানি? ইউটিউবে যখন মনিটাইজেশন হয় আপনার চ্যানেল, তারপরে যদি সেই ভিডিওর বেটার হয়, অ্যাড বেটার চলে, তখনই কিন্তু আপনার আর্নিং হয়। তাহলে আমরা বুঝলাম কি, এখন কাজ হলো আপনার ভিডিওটার ভিউ যদি বেশি বেটার না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউবে মনিটাইজেশন আসবে না। আমরা কি ক্লিয়ার বিষয়টি? এখন ধরেন আমি এটি ডিম পোচের ভিডিও আর কি দিলাম। ঠিক আছে, ডিম পোচের ভিডিও দিলাম। আর সবাইকে ডিম পোচের ভিডিও তো অনেকগুলো আছে। তো এই ডিম পোচের ভিডিও যাতে সবার থেকে একটু স্পেশাল হয়, সেজন্য অবশ্যই আমার কিছু টেকনিক ব্যবহার করা লাগবে যাতে এই ডিম পোচের ভিডিও সবার থেকে একটু আলাদা হয়। তো এই যে টেকনিকগুলো আমি ব্যবহার করব যাতে ডিম পোচের ভিডিও সবার থেকে আলাদা হয়ে সবার সামনে আসে এবং সবাই যাতে ক্লিক করে, তো সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। কেননা ইউটিউবও কি একটি সার্চ ইঞ্জিন। আমরা তাহলে বুঝতে পারছি সার্চ ইঞ্জিন কাকে বলে। তো যদি আমার সার্চ ইঞ্জিনকে একটি সংজ্ঞা হিসাবে বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যখন কোনো যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট
মুখে মুখেই বলি, লেখা হয়নি। যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট অথচ অথবা একটি পোস্ট বা কন্টেন্ট যদি সার্চ ইঞ্জিনের এই সার্চ ইঞ্জিনের রুলস এবং রেগুলেশন গুলো মেনে চলে এবং গাইডলাইন গুলো মেনে চলে ডিজাইন করি আমরা, এবং কিছু কিওয়ার্ডস গুলো ধরে তাকে আমরা র্যাঙ্ক করি, তাহলে আমরা তাকে কি বলি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। আমরা কি সবাই বুঝতে পারছি? আমি আবারও বলছি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা কন্টেন্ট বা পোস্ট, আপনি যেটাই ধরেন, সার্চ ইঞ্জিন মানে গুগল হতে পারে, ইউটিউব হতে পারে, বা যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, তার রুলস এবং গাইডলাইন গুলো ফলো করে ডিজাইন অথবা পোস্ট করা হয়, অবশ্যই নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে, এবং তাকে র্যাঙ্ক করা হয়, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। তো এক কথায় আমরা বলতে পারি, দ্য প্রসেস অফ গ্রোয়িং এ পোস্ট অফ অর এ ওয়েবসাইট অর্গানিকলি ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে। তো একটু আগে আমরা যে বলেছিলাম ইয়ারফোন প্রাইস ইন বিটি, এগুলো কি? এগুলোকে অবশ্যই কিছু না কিছু বলে, ঠিক আছে? এগুলো কি বলে? এগুলোকে একটাকে বলে কিওয়ার্ড, আরেকটা হলো কি ফ্রেজ। তাহলে কোনটাকে কিওয়ার্ড বলে, কোনটাকে কি ফ্রেজ বলে? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝি। কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি? কিওয়ার্ড মানে একটি শব্দ, তাহলে কি ফ্রেজ মানে কি? অনেকগুলো শব্দ মিলে হয় এটি কি ফ্রেজ। তাহলে ইয়ারফোন প্রাইস ইন বিডি, এর মধ্যে কিওয়ার্ড কি? ইয়ারফোন এটি কিওয়ার্ড, ইয়ারফোন প্রাইস ইন বিডি এটাও এগুলো কি? এটি কি ফ্রেজ। ওকে, আমি আরেকটি উদাহরণ দেই। যেমন কিওয়ার্ড কি? শপিং মল, এবং কি ফ্রেজ কি? বেস্ট শপিং মল ইন বিডি। তাহলে কি আমরা ক্লিয়ার হয়েছি যে কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি? আমরা ভেবে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা অন্যান্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে, তাহলে আমরা একটু ঘুরে আসি। সার্চ ইঞ্জিন কি কি টাইপের নর্মালি হয়ে থাকে? আমরা পৃথিবীতে অনেক টাইপের সার্চ ইঞ্জিন দেখতে পারি। তো যেমন বিং এটি সার্চ ইঞ্জিন, গুগল এটি সার্চ ইঞ্জিন, বাইদু হলো চায়নার সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো এটা একটা সার্চ ইঞ্জিন, আমরা ভেবে জানি। ইয়ান্ডেক্স এটি সার্চ ইঞ্জিন, আজ ডট কম এটি সার্চ ইঞ্জিন। আমাকে বলেন তো, কেউ কি ওয়ার্ল্ড ফ্রম আলফার নাম শুনেছেন? এটি কিন্তু এটি সার্চ ইঞ্জিন, কেউ নাম শুনেছেন? এটি কিন্তু একটি সার্চ ইঞ্জিন, যেটা আপনার ম্যাথ টাইপের সার্চ ইঞ্জিন। আপনার কোনো যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে, আপনি ওয়ার্ল্ড ফ্রম আলফা দিয়ে সার্চ দিলে ওর কাছে দিবেন, এর মধ্যে যে এআই আছে সে আপনাকে সলভ করে দিবে, যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সে আপনাকে সলভ করে দিবে। বুঝতে পারছি, ওয়ার্ল্ড ফ্রম আলফা হলো ম্যাথমেটিক্যাল সার্চ ইঞ্জিন। তো আমরা বুঝতে পারছি এক একটা এক এক রকম সার্চ ইঞ্জিন। সেরকম বাংলাদেশেরও সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো পিপিলিকা। ওকে, পিপিলিকা কি? বাংলাদেশের সার্চ ইঞ্জিন। তাহলে আমরা বুঝলাম অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে যেটা আমরা ব্যবহার করি। বিং কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, মাইক্রোসফটের পার্সোনাল সার্চ ইঞ্জিন হলো বিং। আর ইয়াহু তো আমরা চিনি। তো এইগুলো সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আমরা যে কোনো কিওয়ার্ড ধরেই কিন্তু একটি ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করতে পারি। ওকে, তো এই যে সার্চ ইঞ্জিন গুলো আছে, এই সার্চ ইঞ্জিন গুলো আসলে কিভাবে র্যাঙ্কিং করে, বা একটি পোস্ট কিভাবে র্যাঙ্কিং করে আমরা কি জানি? এর ভিতরে আসলে কিভাবে কাজগুলো হয়, একটি পোস্ট বা একটি ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক হয়, এটি তো মেবি আমরা এখনো জানি না, কখনো চিন্তাও করিনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো মেকানিজম আছে। এই মেকানিজমটা যদি আমরা জানি, মেবি আমরা এটাকে ব্যবহার করে আমাদের পোস্টটি বা আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে পারি।
তো এটি এটি সার্চ ইঞ্জিন একটি পোস্ট বা একটি ওয়েবসাইটকে কোনভাবে র্যাঙ্ক করে থাকে। তো শুধুমাত্র তিনটি প্রসেস ব্যবহার করে সে র্যাঙ্কিং প্রসেসটি করে থাকে। কি কি? হাউ এসইও ওয়ার্কস, ফার্স্টে হলো ক্রলিং, পরেরটি হলো ইন্ডেক্সিং, আর পরেরটি হলো র্যাঙ্কিং। মাত্র তিনটি প্রসেস। কি? প্রথমে ক্রলিং, পরে ইন্ডেক্সিং, পরে র্যাঙ্কিং। স্যার কি এগুলো কি কি বলছেন? তো আমরা একটু এটাকে বিশ্লেষণ করি, তাহলে বুঝবেন বিষয়টি কত ইজি এবং কতটা ইজি ভাবে বোঝা যায়। তো আমি একটা ছবি দিয়েছি। ধরেন আপনি একটি পোস্ট করেছেন বা একটি ওয়েবসাইট পাবলিশ করেছেন, যে কোনো কিছুই হতে পারে। তো আপনি একটি ওয়েবসাইট বা একটি পোস্ট পাবলিশ করেছেন, তখন কি হয়? তখন গুগল বা গুগল ক্রোম যাই বলেন, এটি ভার্চুয়াল স্পাইডার কি করে? আপনার পোস্ট বা ওয়েবসাইটের মধ্যে ডান থেকে বাম দিকে হেঁটে যায়, হেঁটে গিয়ে বোঝার ট্রাই করে যে আপনি কোন টাইপের পোস্ট বা ওয়েবসাইট দিয়েছেন। এটাকে আমরা ভার্চুয়াল বট বলে থাকি। ওকে, সে কি করে? হেঁটে যায়, হেঁটে বোঝার ট্রাই করে সে কি, আপনি আসলে কি দিয়েছেন। ধরেন আপনি একটি বার্গারের পোস্ট দিয়েছেন। ওকে, আপনি একটি বার্গারের পোস্ট বা ওয়েবসাইট দিয়েছেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইউ পাবলিশ এ ওয়েবসাইট। তো আমরা ধরি পাবলিশ এ পোস্ট দিয়েছেন, যে কোনো কিছুই হতে পারে, ইন্টারনেটে দিয়েছেন। তো এটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা ক্রলিং। দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার স্ক্রল ইউর ওয়েবসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর পেজ কন্টেন্ট। এটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা বলি হলো ক্রলিং। মানে সে আপনার পেজের মধ্যে হেঁটে যায়। তো হেঁটে যাওয়াকে আমরা কি বলি? ক্রলিং। তারপরে এই যে আপনার বার্গারটি আছে, সেটা কি? অবশ্যই এটি খাবার। তো সেই খাবারটিকে সেটিকে ক্যাটেগরাইজ করে দেয়। তার মানে সে এটিকে ভাগ করে রাখে। খাবারটি কোন জায়গায় যাবে? খাবারে যাবে। যদি এটি গাড়ি হতো, গাড়ির পোস্টে যাবে। যদি এটি খেলা টাইপের হতো, খেলার জায়গায় চলে যাবে। তার মানে এটিকে আলাদা আলাদা করে রাখে। ঠিক আছে? মনে করেন তার একটি তাক আছে, সে আলাদা আলাদা তাকে সাজিয়ে রাখে। তো এই প্রসেসটিকে কি বলে? এই প্রসেসটিকে বলে হলো ইন্ডেক্সিং। তার মানে ইউর সাইট ইজ ইন্ডেক্স আন্ডার দ্য রিলেভেন্ট ক্যাটাগরিজ অ্যান্ড সার্চ আইটেমস। তার মানে আপনার যে বার্গার ওয়েবসাইটটি বা পোস্ট আছে, সে মনে করেন এই বি নাম্বার হলো তার ফুড আইটেম এর পোস্ট। সেখানে সে ফুড আইটেমের ক্যাটাগরি, সে কি করেছে? এখানে আপনার বার্গারের পোস্টটি রেখে দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি? ইন্ডেক্সিং। এরপরে লাস্ট আইটেমটা কি? লাস্ট আইটেম হলো আমাদের র্যাঙ্ক। তো র্যাঙ্কিংটা কিভাবে হয়? মনে করেন একটা মানুষ বার্গার দিয়ে পোস্ট করে সার্চ দিয়েছে। তো কেউ যদি বার্গার দিয়ে গুগলে সার্চ দেয়, তাহলে কি করবে সে? কেউ যদি সার্চ দেয়, তখন এই ও খুঁজবে। এমনকি ও এর মধ্যে খুঁজবে নাকি বি এর মধ্যে খুঁজবে? ও কি এখন সারা পৃথিবীর মধ্যে এ থেকে জেড পর্যন্ত খুঁজবে? ও কিন্তু এ থেকে জেড মধ্যে খুঁজবে না, ও শুধুমাত্র বি এর মধ্যে খুঁজবে, তাই না? কারণ ওর কিন্তু শুধুমাত্র বি এর মধ্যে ফুড আছে, ফুডের মধ্যে বার্গার আছে। সুতরাং ও তাড়াতাড়ি বার্গারটা বের করে দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এই যে প্রসেসটা, এটাকে আমরা কি বলি? র্যাঙ্কিং। Next time, when a user searches and it matches the topic of your content, your website will rank on ACRP. তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, স্যার ACRP মানে কি? ACRP ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি? আমরা গুগলে যে এটি পেজ দেখি না, যেখানে আমরা সার্চ করি, আপনি যে লেখেন, এটাকে কি বলে? এসিআরপি বলে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে। যেহেতু আমরা সবাই বুঝতে পারছি এসইও কিভাবে কাজ করছে, আমরা ক্লিয়ার হয়েছি। তো এখানে আমরা
একটি বট দিয়ে আমরা বুঝতে পারছি। এখানে আমরা এভাবেও ক্লিয়ারলি, যারা একটু টেকনিক্যাল মাইন্ডে আছে তারা এইভাবে বুঝতে পারবো যে আমি একটি বট যে আছে সে আমার ওয়েবসাইটে ক্রল করছে, যত ক্রল বেটার করবে তত বেটার আমার অ্যানালাইজ হবে। তো আমার ক্রল করে অ্যানালাইজ পেজ কন্টেন্টটি করে তাদের যে ওয়েবসাইট সার্ভার আছে সেখানে কিন্তু সেই ডাটাটি স্টোর করে রাখছে। অ্যাট দ্য সেম টাইম, যদি আমাদের কোনো ইউজার মনে করেন বার্গার দিয়েই, এটা মনে করেন আমার ব্রাউজ কি ছিল, বার্গার ছিল, ওকে, বার্গার দিয়ে আমি ওয়েবসাইট কন্টেন্টে দিয়েছিলাম, সে বার্গারটি আমার এখানে স্টোর করেছে তার ব্রাউজারে, তাদের সার্ভারে। তো কোনো ইউজার যদি বার্গার দিয়ে সার্চ করে, তো ওদের সার্ভার এর অ্যালগোরিদম বার্গার চাইবে, ও তখন বলবে আমাকে বার্গার দাও। তো এই বার্গারই তখন সে সেন্ড করে রেজাল্টটি দেখাবে। বিষয়টি মেবি আমরা বুঝতে পারছি যে কিভাবে আসলে কাজটি হয়। ওকে, তো এসইও কিভাবে কাজ করে আমরা ক্লিয়ার হয়েছি। এখন টাইপস অফ এসইও। তো এসইও কয় ভাবে ভাগ করা যায় আমরা যদি একটু দেখি। এসইও নৈতিকতার দিক থেকে যদি আমাকে জিজ্ঞেস করে, নৈতিকতার দিক থেকে 4 ভাগে ভাগ করা যায়। ওকে, কি কি টাইপের? একটি হলো সাদা টুপি, একটি হলো কালো টুপি, একটি হলো দুইটার মিক্স আপ, ঠিক আছে, ধূসর টুপি, আর একটি হলো নেগেটিভ হ্যাট, ঠিক আছে। তো এটা মানে লুকিয়ে লুকিয়ে টুপি। ওকে, তার মানে আমরা বুঝলাম এটা ভালো মানুষ, এটা খারাপ মানুষ, এটা হলো মিক্স আপ মানুষ, আর এটা হলো লুকিয়ে লুকিয়ে থাকা মানুষ। ওকে, তাহলে স্যার কি এসিও কি এই 4 টাইপেরই হয়, আর কোনো টাইপের এসিও হয় না? আরো টাইপের এসিও হয় যেগুলো আমরা নর্মালি ব্যবহার করে থাকি। তো কি কি হয়? আদার টাইপস এর মধ্যে এটি হলো অন পেজ এসিও, যেটা আমরা পেজের মধ্যে যে এসিও গুলো করে থাকি নর্মালি, সেটি আমরা অন পেজ এসিও বলে থাকি। অফ পেজ এসিও হলো পেজের বাইরে একটি পেজকে উঠানোর জন্য কি যে কাজ করা থাকে সেটা আমরা অফ পেজ এসিও বলি। টেকনিক্যাল এসিও, আমরা যে কোডিং এর মাধ্যমে যে এসিও গুলো করে থাকি সেগুলো আমরা টেকনিক্যাল এসিও বলে থাকি। আর আমাদের লোকেশন ভিত্তিক যেগুলো এসিও হয়ে থাকে সেগুলো আমরা লোকাল এসিও বলে থাকি। আমি জাস্ট নর্মাল মুখে যা বলেছি আপাতত কিছুটা আমাদের বোঝা হয়ে গেছে। আমি এখন প্রতিটা বিষয় নিয়ে টেকনিক্যাল ভাবে আপনাদের সাথে আলোচনা করি, যাতে আমরা এগুলো ডিটেলস ভাবে বুঝতে পারি। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আমি আপনাদের বুঝাই যে এই বিষয়গুলো কি। ওকে, তো প্রথমে হলো হোয়াইট হ্যাট এসইও, মানে সাদা মনের মানুষ। ওকে, তো হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও হলো যে গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেগুলো আমরা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য গুগল আপনাকে বলেছে। তো গুগলের গাইডলাইন গুলো মেনে চলেছে, যা ওয়েবসাইটকে আপনার ব্যবসায়ের নেতিবাচকতা ছাড়াই উত- আপনার একটি ওয়েবসাইটকে উপরে উঠতে আপনাকে হেল্প করে, ঠিক আছে। তো কিছু হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো কি কি আছে? যেমন আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্ট আপনার ব্যবহার করতে হেল্প করে। যেমন ওয়েবসাইট, গুগল অলওয়েজ মনোযোগ দেয় যে আপনার ওয়েবসাইটে আপনি সার্চ যারা করছে তারা অলওয়েজ যা চাচ্ছে তাই আর কি পাচ্ছে, ঠিক আছে। তো আপনি যা দিয়েছেন সেটা দিয়ে যারা আপনার ওয়েবসাইটে ঢুকেছে তারা স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না। তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনার যে ওয়েবসাইট কন্টেন্টটি আছে, তাহলে সেটা দিয়ে বা আপনার যে পোস্ট আছে সেটা থেকে আরো বেশি মানুষ শেয়ার করবে। জাস্ট এভাবে চিন্তা করেন, ধরেন আমি এটি ডিম পোচের পোস্ট করলাম, এবং সেই ডিম পোচের পোস্ট দেখে সবার মনে হলো যে না, এই ডিম পোচের রেসিপিটা সবার ভালো লেগেছে, তাহলে তারা আমার অন্যান্য রেসিপি যে আছে ওইটা দেখেও তাদের ভালো লাগবে, ঠিক আছে। তো এই যে আমার ডিম পোচের রেসিপি দেখে তাদের কি মনে হয়েছে, তাদের অন্যান্য রেসিপিও কিন্তু ভালো লেগেছে। ওকে, তো এই যে তারা কি করলো, তারা কিন্তু শেয়ার করলো, এই শেয়ার দেখে আরো অনেকজন আমার ডিম পোচের রেসিপিটা কপি করলো।
তো এই যে একজন থেকে আরেকজনের কাছে গেল, আরেকজন আরেকজনের কাছে গেল, তো গুগল কি বুঝলো যে এই লোকের পোস্টটি মেবি ভালো এবং সবাই পছন্দ করছে, তার মানে তার পোস্ট হোক বা তার ওয়েবসাইট হোক বেটার কাজ করছে বা সবার মন জয় করেছে। ওকে, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। তো গুগলের কাছে অবশ্যই এটি ওয়েবসাইট হোক বা একটি পোস্ট হোক, ওয়েবসাইটের জন্যই বেটার এটা আর কি। ওয়েবসাইট আর কি অলওয়েজ এমন একটি ওয়েবসাইট যদি আপনি বানান, ওয়েবসাইটটি অবশ্যই এমন একটি দরকার যেটি সবার জন্য বেটার বা সবাই আর কি ইউজ করে খুশি হয়। যেমন আমি আপনাকে উদাহরণ দেখাই। ধরেন আপনি একটি ওয়েবসাইট রেডি করলেন, রেসিপির কথাই বলি, মনে করেন একটি খাবারের রান্নার ওয়েবসাইট রেডি করলেন, যেখানে আপনি চা বানানোর, কিভাবে চা বানান এটা আপনি বানালেন, যে এখানে চা পাতা লাগে, আম, চা, চিনি লাগে, এরকম আপনি দিলেন, ঠিক আছে, এরকম আপনি লিখলেন। তো এখানে চা কোথা থেকে কিনতে পাওয়া যায় এটার ওয়েবসাইট দিয়ে দিলেন, আবার চিনি কোথা থেকে কিনবে সেটার ওয়েবসাইট দিয়ে দিলেন। ওকে, তো এই যে আপনি চায়ের ওয়েবসাইট দিয়ে দিলেন, চিনির ওয়েবসাইট দিয়ে দিলেন, যে আপনার এখানে আসবে তার কিন্তু অন্য জায়গায় যেতে হলো না, সে এখান থেকেই ক্লিক করে চা কিনতে পারলো, এখানে ক্লিক করলে সে চিনি কিনতে পারলো। এরকম করেই আপনি যদি মাংসের, আপনার যে মাংসের রেসিপি আছে সেখানে গিয়ে দেখলো আপনি মাংসের রেসিপিটা লিখে দিয়েছেন, মাংস কই থেকে কিনবে, মাংসের মশলাগুলো কই থেকে কিনবে, এটাও আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছেন। তাহলে তার জন্য কিন্তু এই হ্যাসেলটা থাকলো না। তাহলে সে কিন্তু আপনার ওয়েবসাইটে এসে সে কিন্তু অন্য ওয়েবসাইটে যাবে না। তো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করাও কিন্তু একটি হোয়াইট এসইওর কাজ। ওকে, সোশ্যাল মিডিয়ায় আপনার পৃষ্ঠা শেয়ার করা, আপনার যে পোস্ট আছে সেটা অবশ্যই আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যাতে অনেক মানুষ আপনার পোস্টটি দেখে। এবং আপনার যে ওয়েবসাইট, এটাও আমাদের একটু ওয়েবসাইটেরই কাজ। অনেক সময় দেখবেন আপনার ছবি ভেঙে গেছে, ছবি পোস্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের হোয়াইট এসইওর কাজ হয়ে থাকে। তো হোয়াইট এসইওর পদ্ধতিগুলো আমাদের অলওয়েজ মানা উচিত এবং এগুলো করা উচিত যাতে আমাদের হোয়াইট এসইওর টেকনিক গুলো মানলে আমাদের একটি ওয়েবসাইট দ্রুত উপরের দিকে উঠতে পারে। বেশিরভাগ ওয়েবসাইট গুলো এসইওর টেকনিক গুলো কি, যে ইউজার যাতে একটি বেটার ফিলিং করে, ঠিক আছে, এটাই হলো হোয়াইট এসইওর মেইন কাজ। তো এইখানে আমি একটা উদাহরণ দিয়েছি, মনে করেন আড়ং এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে অরিজিনাল নিচের কন্টেন্ট বেটার কিওয়ার্ডস ব্যবহার করেছে এবং হেডিং ব্যবহার করেছে, গিয়ে দেখবেন মোবাইলেও সুন্দর মতো সাইটটি দেখা যাচ্ছে এবং সুন্দর সুন্দর ব্যাকলিং দিয়েছেন তাদের, ফেসবুকে কিন্তু প্রতিটি শেয়ার করেছেন। ঠিক আছে, তো এটা আমাদের কি, এটি উদাহরণ হোয়াইট হ্যাট এসইও এর। ওকে, ব্ল্যাক হেড এসইও মানে কি? ব্ল্যাক হেড মানে এসইও মানে হলো খারাপ মানুষ, ঠিক আছে, বা একটু খারাপ মানুষ আর কি, যাই হোক, কালো মানুষ। তো আমরা একটু দেখি যে মনে করেন একটি ওয়েবসাইটকে যত দ্রুত আপনি গুগলের ফার্স্ট পেজে আনতে পারবেন, ঠিক তত দ্রুত গুগলের সার্চ র্যাঙ্ক থেকে উঠিয়ে দিতে পারবেন ব্ল্যাক হেড এসইও ব্যবহার করে। তো আপনি যত দ্রুত র্যাঙ্ক করতে পারবেন তত দ্রুত আপনি গুগলের র্যাঙ্কিং থেকে নামাতে পারবেন। কোনটার মাধ্যমে? ব্ল্যাক হেড এসইওর মাধ্যমে। ওকে, তো ব্ল্যাক হেড এসইওর মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, কারণ ব্ল্যাক হেড এসইও দেখে যে আপনি যে লিঙ্ক বা যে ওয়েবসাইট বা পেজ ব্যবহার করছেন সেটিতে শুধুমাত্র ক্লিকই পড়ছে, ঠিক আছে, কিন্তু মানুষ বেশিক্ষণ থাকছে না। আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন আপনি সেই ডিম পোচের ভিডিও দিয়েছেন, ডিম পোচের পোস্ট করেছেন, কিন্তু বলেছেন সে ডিম পোচের পোস্টে আপনি যদি ডিম পোচে পোস্টের উপরে লিখেছেন যে এই ডিম পোচে যদি এই ওয়েবসাইটে বা এই পোস্টে কেউ যদি ক্লিক করেন আপনি বড়লোক হয়ে যাবেন, কিন্তু সে পোস্টের মধ্যে ঢুকে দেখে যে ওখানে আসলে ডিম পোচের ভিডিও বা ডিম পোচের পোস্ট আছে, ঠিক আছে, তার মানে কি, তার প্রবলেমের সলিউশন হলো না, সে শুধু ডিম পোচের একটি রেসিপি পেল। তার মানে কি, তার মানে তার
উদ্দেশ্যটি পূরণ হলো না, শুধুমাত্র এখানে ক্লিকই হচ্ছে কিন্তু উদ্দেশ্য পূরণ হলো না, তাহলে সেই ওয়েবসাইটে থাকবে, সে কিন্তু ওয়েবসাইটে থাকবে না, ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এর মধ্যে কিছু আমাদের টেকনিক গুলো কি কি? লিঙ্ক স্প্যামিং, বারবার লিঙ্ক পাঠানো বা লিঙ্ক সবার কাছে পাঠিয়ে দেওয়া, এটি একটু লিঙ্ক স্প্যামিং এর কাজ। আমি আপনাদের বলেছি একটি আইডি থেকে আইডি থেকে 5 থেকে 10 বারের বেশি না নিতে। একটি আইডি থেকে যদি আমরা 15 বারের বেশি যদি লিঙ্কটি সেন্ড করি, তাহলে দেখবেন ওটা কিন্তু লিঙ্ক স্প্যামিং এর মধ্যে পড়ে যায়। তো আমরা লিঙ্ক স্প্যামিং একটু কম করব। কিওয়ার্ড স্টাফিং, তো একটা কিওয়ার্ড বারবার দেওয়া কিন্তু কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে পড়বে। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ এবং কি হেডিংস ব্যবহার করা। তো অতিরিক্ত অপটিমাইজ যদি এইচটিএমএল ট্যাগস এবং হেডিংস দিই, সেটিও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়বে। যদি আমরা অত্যাধিক অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ ব্যবহার করি, সেটিও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে। মানে অত্যাধিক এইচটিএমএল ট্যাগটি যদি ক্লিয়ার ভাবে লিখি আর কি, ট্যাগ গুলো যদি বেশি বেশি অপটিমাইজ দেই, অতিরিক্ত ছবি ব্যবহার করাও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে। হিডেন টেক্সট দিলেও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে। ব্যাকলিঙ্ক কেনাও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে। ব্যাকলিঙ্ক আমরা কিনতে পারি। কপি টেক্সট কেনা, একটি টেক্সট বারবার কপি করাও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে। এই সমস্ত কার্যকলাপ কেমন নিম্নমানের কন্টেন্ট এ পরিণত করবে এবং বিজনেস ওনাররা ইউজারকে সন্তুষ্ট করতে বা কন্টেন্ট তৈরি করতে চিন্তিত করেন না, কারণ তারা কি চায়? তারা চায় শুধুমাত্র আমার এখানে বেটার রেজাল্ট আসুক। তাই তারা ব্যাকলিঙ্ক ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করতে চায়। কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও যদি আমরা ব্যবহার করি, তাহলে বেটার রেজাল্ট আমরা পাবো না। কি হবে? তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে চলে যাবে এবং বেশি বেশি ক্লিকের কারণে গুগল কিন্তু আমাদেরকে ছেড়ে দিবে। ওকে, তাহলে আমরা বেশি বেটার মনে হয় আমরা বুঝতে পারছি ব্ল্যাক হ্যাট এসইওটি কি। তো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি। ধরেন কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে আমরা আছে বাই মোবাইল, বেস্ট মোবাইল, বিডি মোবাইল। দেখেন এক কিওয়ার্ড বারবার ব্যবহার করা হয়েছে, এটি আমি ওটি উদাহরণ দিয়েছি। ওকে, তারপর এখানে হিডেন টেক্সটের মধ্যে আমরা দিয়েছি যে একটি টেক্সটকে যদি আমি বারবার হিডেন করে দেই, সেটা আমরা হিডেন টেক্সট বলি। একটি লেখাকে মনে করে এটি আমি সাদা করে দিলে হিডেন টেক্সট হয়ে যায়। তারপর আমি একটি ওয়ার্ডকে বারবার যদি একটি প্রোডাক্টকে বারবার কপি করি, সেটা আমার কপি প্রোডাক্ট হয়ে যায়। এবং যখন ব্যাকলিঙ্ক গুলো আমরা দিয়ে দিই, আনন্যাচারাল দিয়ে দিই, সেগুলো আনন্যাচারাল কপি ব্যাকলিঙ্ক হয়ে যায়। তো এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এর এক্সাম্পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাই মোবাইল বা বেরি মোবাইল, এগুলো কিন্তু আপনার ওদের যে ল্যান্ডিং পেজ, এটা একটা উদাহরণ দিয়েছি। তো শ্যাডি স্টোর বিডি, ওকে, এটা গুগলের। তো এখানে দেওয়া আছে গুগল মনে করছে যে এই সাইট মে বি হ্যাকড। তো এই ওয়েবসাইটকে সে কিন্তু বেশি দিন রাখবে না এবং সে নামিয়ে দিবে। ওকে, তো আমরা বুঝতে পারছি ব্ল্যাক হেড এসইও টেকনিক গুলো কি। এরপরে হলো গ্রে হেড এসইও। তো গ্রে হেড এসইওটি কি? যেটা এবং ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড এর মিশ্রণ। তো গ্রে হেড এসইও হলো ইতিমধ্যে উল্লিখিত দুটো এসইও টেকনিকের মিশ্রণ। নাম থেকেই বোঝা যায় যে একটি গ্রে হেড এরিয়া, যেটা তারা সঠিকভাবে কাজ করছে এবং গুগলের সমস্যার দিকেও তারা এগিয়ে যাচ্ছে। গুগল কখনো এই টেকনিক গুলো ব্যবহার করার জন্য আর কি বলে না। তো পেজটি নিষিদ্ধের মধ্যে আর কি যাচ্ছে, কিন্তু বিজনেসে ভাবমূর্তির জন্য আর কি ব্যবহার করতে পারছে। মানে বিষয়টি হলো যে গুগল বলতেও পারে না তুমি বন্ধ করো, কিন্তু গুগল যদি বুঝতে পারে আপনি এই কাজগুলো করছেন যেটা আর কি ভালো না, তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে পারে। ঠিক আছে? তো
গ্রে হেড টেকনিক গুলোর মধ্যে কি কি আছে? গ্রে হেড টেকনিক গুলোর মধ্যে আছে, আমরা এগুলো মোটামুটি জানি। একটি হলো অদক্ষ বট দিয়ে কন্টেন্ট প্রকাশ করা। আমরা যে চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করি, চ্যাট জিপিটি দিয়ে এআই যখন আমরা ব্যবহার করি, আমি আপনাদের প্রায় বলি যে চ্যাট জিপিটি ব্যবহার করলে অবশ্যই চ্যাট জিপিটিকে দেখাবেন আপনি কি দিচ্ছেন। যদি আপনি সঠিকভাবে ওকে না দেখান, ও কিন্তু আপনাকে ভুল রেসপন্স দিবে। তো আপনাকে অলরেডি সুন্দর মতো ওকে দেখিয়ে দিতে হবে আপনি কি দেখছেন, তাহলে কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দিবে। মিথ্যা রিভিউ এর জন্য অর্থ প্রদান করা। তো আপনি একজনকে মিথ্যা রিভিউর জন্য, আপনার পেজ থেকে উঠানোর জন্য আপনি যদি মিথ্যা রিভিউ দেন, এটি কি গ্রে হেড এসইও এর একটি উদাহরণ। লিঙ্ক বিনিময় করা, আপনি আপনার ফ্রেন্ডদের বললেন আমার লিঙ্কটি একটু তাড়াতাড়ি দিয়ে দাও, একটু শেয়ার করে দাও, তাহলে আমার পেজটি উপরের দিকে উঠবে। এটি কি গ্রে হেডের একটি উদাহরণ। ক্লিক বেট শিরোনাম সহ আর্টিকেল প্রকাশ করা, আপনি এমন একটি আর্টিকেল লিখলেন, একটি সুন্দর আর্টিকেল লিখলেন, কিন্তু এমন একটি হেডিং দিলেন যে হেডিং সম্পর্কে আপনি আর্টিকেলে কিছু লেখেননি। তো এইগুলোকে আমরা ক্লিক বেট বলে থাকি। ওকে, যে আপনি এখানে লিখলেন বড়লোক হওয়ার কিছু উপায়। ঠিক আছে, বড়লোক হওয়ার কিছু উপায়, কিন্তু আপনার আর্টিকেলের মধ্যে আসলে সেরকম কিছু দেন। তো আম, যদি কেউ দেয় বড়লোক হওয়ার উপায় কি, এবং সে যদি আপনার আর্টিকেলে গিয়ে পড়ে, পুরো আর্টিকেল পড়ে সে বড়লোক হওয়ার উপায় কিছু পেল না, তো এগুলো আমরা কি বলে থাকি? আমরা গ্রে হ্যাট এসইও বলে থাকি। জাস্ট ওখানে আপনি কিছু মেনশন করেছেন বড়লোক হতে হলে কি হতে হবে, এরকম কিছু মেনশন করেছেন। তো এই বড়লোক হওয়ার উপায় হলে কি হতে হবে এই কথা বলে আপনি কি করলেন, যাতে ব্ল্যাক হেড না হয় সেটাকে আপনি অ্যাভয়েড করেছেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এভাবে করে আপনি কি করলেন, জাস্ট অ্যাভয়েড করেছেন, কিন্তু আপনি ডাইরেক্ট, এগুলোকে আমরা গ্রে হেড বলি আর, ওকে, কিন্তু ডাইরেক্ট আপনি ওনাকে কিভাবে বড়লোক হওয়া লাগবে সেটা আর কি লেখেন। তো এই বিজনেস গুলোকে আমরা হোয়াইট হেড এসইওর সাথে প্রচেষ্টা এবং মনোযোগ দিয়ে ব্যবহার করা যায়, এবং এটি তাদের জন্য ভালো কাজ করে। যেখানে গ্রেট এসইও ভুল পথে যায়, তা হলো আপনি পুরোপুরি এটির উপর নির্ভর করা শুরু করে দেন। কারণ মাঝে মাঝে হোয়াইট হেড এসইও ভালো কাজ করে, আবার মাঝে মাঝে হোয়াইট হেড এসইও খারাপ কাজ করে। ওকে, নেগেটিভ এসইও। তো নেগেটিভ হ্যাট এসইওটি কি? নেগেটিভ হ্যাট এসইও হলো হোয়াইট হেড এসইও। মনে করেন আপনার একজনের সাথে মারামারি লেগেছে, ধরেন দারাজ এবং অ্যামাজনের মধ্যে মারামারি লেগেছে। ঠিক আছে, তো এখন অ্যামাজন বলছে আমি তোমার র্যাঙ্কিং নষ্ট করব। তো এখন ধরেন আমাদের কোন ভাইয়া আছে, ধরেন আমাদের তাসরিন আপু আছে, তাসরিন আপুকে বললো তোমার আমি টাকা দিলাম, তুমি ওর র্যাঙ্কিং নষ্ট করো। তাহলে সে কি করবে বলেন তো? তাসরিন আপু কি করবে? তাসরিন আপু তার উপরে ব্ল্যাক হেট ইউজ করবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ব্ল্যাক হেট ইউজ করলে কি হবে, কেউ কি আমরা বুঝি? যদি ব্ল্যাক হেট ইউজ করে গুগল কি মনে করবে? গুগল মনে করবে যে সে তো গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলছে না, দারাজ মেনে চলছে না, তার মানে তাকে এখন নামিয়ে দিতে হবে। বিষয়টি কি আমরা বুঝতে পারছি? তো এই যে তাসরিন আপু এই কাজটি করছেন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ব্ল্যাক হেট এসইও বলি। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি ব্ল্যাক হেট এসইও কাকে বলে। তো ব্ল্যাক হেট এসইও হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিটিটরসরা ওয়েবসাইট এর র্যাঙ্কিং নষ্ট করার জন্য একটি টেকনিক ব্যবহার করেন। ঠিক আছে, ভালো টেকনিক ব্যবহার করেন। তো এটি আপনার সাইটের উপর একটি সরাসরি আক্রমণ করা হয়, যাতে গুগল এর সার্চ ইঞ্জিনের চোখে পড়ে এবং আপনার সাইটের ক্রেডিবিলিটি বা কমে যায়, বা আপনার র্যাঙ্কিং কমে যেতে পারে। বিষয়টি কি আমরা বুঝতে পারছি? তো নেগেটিভ হ্যাট এসইও এর কিছু টেকনিক গুলো কি কি আছে, যেমন স্প্যামের ব্যাকলিঙ্ক তৈরি করা।
তো কম্পিটিটরসরা ওয়েবসাইটের মধ্যে নিম্নমানের কিছু অবাঞ্ছিত এসইও অবাঞ্ছিত ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণে ব্যাকলিংক তৈরি করতে পারে। এটি গুগলকে ইঙ্গিত করে দিতে পারে যে আপনার ওয়েবসাইটটি স্প্যামি বা লো কোয়ালিটি। ওকে, যদি আপনার ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের ব্যাকলিংক, খারাপ খারাপ ওয়েবসাইট থেকে ব্যাকলিংক থাকে, তাহলে বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটটি মেবি খারাপ ছিল। কন্টেন্ট স্ক্র্যাপিং মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে যদি খারাপ ওয়েবসাইট এ কপি করা হয়ে থাকে, তখন বুঝতেই পারবে না আসলে আপনার ওয়েবসাইটটি কপি করা হয়েছে নাকি ওই ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। তো এটার জন্য কি হবে, আপনার ওয়েবসাইটের সাইটটি ডাউন হয়ে যেতে পারে। তারপরে হাইজ হ্যাকিং অ্যাটাক, আমরা অনেক টাইপের হ্যাকিং অ্যাটাকও করতে পারি, যেমন এক্সেস অ্যাটাক আছে। তারপরে আরো অনেক টাইপের অ্যাটাক আছে যেটা আমরা ডাইরেক্ট হ্যাকিং অ্যাটাক করতে পারি। তো এই কোডগুলো ইনজেক্ট করে আমরা একটি ওয়েবসাইটের উপরে অ্যাটাক করে সেটাকে আনট্রাস্টওয়ার্দি হিসেবে বুঝাতে পারি। মিথ্যা রিভিউ বা রেটিং এর মাধ্যমেও কিন্তু আমরা একটি ওয়েবসাইটকে নামিয়ে দিতে পারি। তো এই নেগেটিভ হ্যাট এসইও, এটি বিপজ্জনক প্রক্রিয়া বা অশুভ প্রক্রিয়া যা বিজনেসের সুনাম নষ্ট করে দিতে পারে, এবং এর বিরুদ্ধে সুরক্ষা ও নিয়মিত আপনার সাইটের জন্য ব্যাকলিংক কন্টেন্ট বা সিকিউরিটি মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা কিন্তু নর্মালি ইথিক্যাল পর্যায়ে চারটি কিন্তু জানলাম। এখন আদার টাইপস গুলো আছে, সেগুলো আমরা দেখি। আদার টাইপস কিন্তু কিছু আছে। আদার টাইপস এর মধ্যে যেগুলো আমরা ডিটেলস ভাবে জানবো, ওকে এখানে ছবি দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। মনে করো কম্পিটিটরস ওয়েবসাইটের মধ্যে স্প্যামি ব্যাকলিংক নিলাম, তারপর ফেক রিভিউ দিলাম এবং কন্টেন্ট গুলো কপি করে দিয়ে দিলাম, তাতে আপনার সাইটটির র্যাঙ্কিং ড্রপ হয়ে গেল। ওকে, তাহলে আমরা নেগেটিভ হ্যাট এসইও বিষয়টি কি আমরা ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। তো আমরা এই টপিকগুলো কিন্তু ডিটেলস ভাবে ফিউচারে পড়বো। একটি হলো অন পেজ এসইও। অন পেজ এসইওটি কি? অন পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিন এর কাছে ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং কি হতে পারে, উন্নতি হতে পারে। তার মানে আমি কি, আপনার যদি একটি পোস্ট থাকে বা একটি ওয়েবসাইট থাকে, সেটার মধ্যে যদি আমরা যে কাজগুলো করি যেটার কারণে সেটার র্যাঙ্কিং বাড়ে, গুগলের জন্য র্যাঙ্কিং বাড়ে, সেটাকে আমরা অন পেজ এসইও বলে থাকি। বেশি বিষয়টি ক্লিয়ার? তো এর জন্য আমরা কি করে থাকি, কিওয়ার্ড অপটিমাইজেশন। ওকে, তো কিওয়ার্ড গুলো বেটার করে আমরা সেটাকে উপরের দিকে উঠাতে পারি। তো এটার জন্য আমরা শিরোনাম মানে হেডিং, মেটা ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি বা কন্টেন্ট চেঞ্জ করতে পারি। মেটা ডেসক্রিপশন নিয়ে আমরা ফিউচারে অনেক পড়বো। ঠিক আছে, ফিউচারে আমি দেখাবো মেটা ডেসক্রিপশন চেঞ্জ করা যায়। উচ্চমানের কন্টেন্ট তৈরি, আমরা যদি কন্টেন্টই বেটার করি, আমাদের একটি পোস্ট কিন্তু গুগলের ফার্স্ট পেজে উপর দিকে উঠবে। যেরকম একটু আগে আমরা বললাম, যদি আমাদের কন্টেন্টই বেটার হয়, আমাদের গুগলের ফার্স্ট পেজে উঠার পসিবিলিটি হবে। ইমেজ অপটিমাইজেশন, আমরা যেটা ইমেজ নিব, আমি উদাহরণ দিই তাহলে আরো ভালো মতো বুঝবেন। ধরেন একটি ছেলে বল খেলছে। ওকে, একটি ছেলে বল খেলছে। তো আমি যদি ইমেজ তো এখানে নিয়েছে, আমি যদি ক্যাপশনে এখানে লিখি যে ছেলেটা বল খেলছে এবং আমি ট্যাগ দিয়ে বুঝিয়ে দেই যে ইমেজ, এটা বল খেলছে, এখানে আরেকটি ইমেজ আছে, তো এখানে ইমেজে ফাইল নেমের মতো লিখে দিলাম ইমেজে বল খেলছে, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ALT। তো অল্টের মধ্যে আমি লিখেছি যে ছেলেটি বল খেলছে, ক্যাপশনের মধ্যে লিখলাম কি ছেলেটা বল খেলছে। তো এরকম করে আমি যদি ক্লিয়ারলি লিখে দিই ছেলেটি বল খেলছে, তাহলে বলেন তো ইমেজটি কি বেটার হবে? আমাদের সার্চ ইঞ্জিন বুঝতে পারবে
ছেলেটি বল খেলছে। তাহলে কেউ যদি ছেলেটি বল খেলছে এরকম ছবি চায়, গুগল কি এটা আনবে? গুগল কিন্তু সামনে নিয়ে আসবে। তাহলে আমরা বুঝলাম যে ইমেজ অপটিমাইজেশন করে আমাদের একটি পোস্টকে কিভাবে আনতে পারি। পরে ইন্টারনাল লিঙ্কিং, একটি ওয়েবসাইটের মধ্যে আমরা একটি পেজের সাথে আরেকটি পেজ যদি বেটার লিঙ্ক আপ করি, তাহলে কিন্তু বেটার ইন্টারনাল পেজের লিঙ্ক আপ হয়ে থাকে। তারপর টেকনিক্যাল এসইও, আমরা একটি ওয়েবসাইটের মধ্যে যে কোডিং দিয়ে যে লিঙ্ক আপ ইন্টারনাল কাজগুলো করে থাকি সেগুলো আমরা টেকনিক্যাল এসইও করে থাকি বলে থাকি। তো টেকনিক্যাল ওয়েবসাইট গুলো কিন্তু টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমাদের কোডিং দিয়ে নর্মালি করে থাকে। তো টেকনিক্যাল এসইও গুলো কি জন্য নর্মালি হয়ে থাকে? যাতে আপনার ওয়েবসাইটটি দ্রুত লোডিং হয় এবং সার্চ ইঞ্জিন ইজিলি ক্রল করে এবং সবাই ইজিলি দেখতে পারে, এজন্য টেকনিক্যাল এসইওটা নর্মালি ব্যবহার করা হয়। তো ফার্স্টে কি যেটা বললাম, যাতে দ্রুত লোডিং হয়, সাইট স্পিড অপটিমাইজেশন, লোডিং টাইম কমানোর জন্য, মোবাইল ফ্রেন্ডলিনেস, যাতে মোবাইলটি আপনার সাইটটি মোবাইলে ইজিলি লোড হয়। পরবর্তীতে এসএসএল সার্টিফিকেট, আমরা কি সবাই দেখেছি আপনার যখন ওয়েবসাইটে যান কিছু কিছু সাইটে এইচটিটিপি আছে, যেমন আপনার স্যারের সাইটে কিন্তু এইচটিটিপি এবং অনেকগুলো সাইটে এইচটিটিপিএস। দুটোর মধ্যে পার্থক্য জানি, একটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আরেকটি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ওকে, তো এই এসএসএল সার্টিফিকেট যদি নেন, আপনার এসটি আসবে এবং আপনার ওয়েবসাইটটি সিকিউর হবে। এবং যদি এস না নেন তাহলে এইচটিটিপি থাকবে, উপরে লেখা থাকবে ইটস নট সিকিউর। ওকে, তো আপনি যদি এসএসএল সার্টিফিকেট ব্যবহার করেন তাহলে দেখা যায় কিছু কিছু সময় একটি চার্জ দেওয়া লাগে, মাঝে মাঝে চার্জ দেওয়া লাগে না। এবং সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল, এটি কি জানতে চান নাকি আমি জাস্ট আপনি বলে দিব? এটি কি ডিটেলস বুঝতে চান? সার্চ ইঞ্জিনকে নির্দেশনা করার জন্য সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল ব্যবহার করতে পারেন, তার জন্য সাইটটি ভালো ক্রল করতে পারেন। ওকে, আমাদের এক আপু বলেছেন জানতে চান, তাহলে আমি বলি। সাইট ম্যাপ হলো একরকম সূচিপত্র, ঠিক আছে? সাইট ম্যাপে কি? সূচিপত্র। আপনি যেমন বইয়ে যেমন দেখেন সেরকমই এটি হলো সূচিপত্র। ধরেন আপনি একটি ওয়েবসাইট রেডি করেছেন, এখন গুগল যদি বুঝে যে কোন ওয়েবসাইটে যেতে হবে, কোনটি ফার্স্ট, কোনটি সেকেন্ড, কোনটি থার্ড, তাহলে কিন্তু ওর ক্রল করতে ইজি হবে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সাইট ম্যাপ বলে থাকি। যদি আমার সময় থাকে কোর্স শেষ করার পরে, তাহলে আপনি বলেন, আপনারা সবাই যদি ইন্টারেস্টেড হন, আমি সাইট ম্যাপ জাস্ট কিভাবে গুগলে রেডি করা হয় আমি দেখিয়ে দিব। আর রোবট টেস্টি ফাইল, মনে করেন একটি ওয়েবসাইট আপনি ডেভেলপ করছেন, ওয়েবসাইট ডেভেলপ করার সময় সেটাকে এখন ক্রল করলে আপনার জন্য সমস্যা না? জাস্ট এখন আপনি ওখানে ঠিক করবেন, কিছু কিছু জিনিস রেডি করা লাগবে। তো সেখানে যদি আপনি মাত্র জিনিসটি ওয়েবসাইট রেডি করছেন, সেই মুহূর্তে সে যদি ওয়েবসাইটটি তার সার্ভারে নিয়ে নেয় তাহলে তো সমস্যা। তো আপনি চাচ্ছেন সেটা সে ক্রল যাতে না করে, ঠিক আছে, ক্রল করবে না। তো সেটা কি? সেটা হলো রোবট টিএক্সটি ফাইল। তার মানে যে ফাইলটি আপনি চাচ্ছেন যে ও ক্রল করবে না, সেটা কি? রোবট টিএক্সটি ফাইল। তাহলে আমরা বুঝলাম সাইট ম্যাপে আমরা ক্রল করাবো এবং রোবট টিএক্সটি ফাইলে আমরা লিখবো যেটা আমরা ক্রল করাতে চাই না। ওকে, তার মানে ক্রল করানোর জন্য আমাদের এই দুটা কতটা দরকার। অফ পেজ এসইও, অফ পেজ এসইও হলো আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে যে কার্যকলাপগুলো করে থাকি যাতে আমাদের ওয়েবসাইটটি উপরের দিকে উঠে, সেটাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরে এরকম কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। একটি হলো ব্যাকলিঙ্ক বিল্ডিং, যেটি আমরা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করি, যেটা সাইটের ক্রেডিবিলিটি ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে আপনার ওই একই কথা আর কি, শেয়ার করা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এটা আমাদের অফ পেজ এসইওর কাজ। গেস্ট ব্লগিং, মানে আমাদের গেস্ট ব্লগিং, একটি ওয়েবসাইটে গিয়ে আপনি গেস্ট, মনে করেন
বিবিসিতে আপনি একটি পোস্ট করেছেন, আপনার ওয়েবসাইট সম্পর্কে ছোটখাটো ভাবে ভালো কথা বলেছেন, সেটাও কি একটি অফ পেজ এসইও করা হলো। বা ধরেন অনেক টাইপের ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকেও আপনি আপনার ওয়েবসাইটটি সম্পর্কে ভালো কথা বলতে বললেন বা মার্কেটিং করতে বললেন, সেটিও কি হলো, সেটিও কিন্তু আমাদের অফ পেজ এসইও হলো। তার মানে আমাদের ওয়েবসাইট বাদে অন্য ওয়েবসাইটে বেটার কিছু করাই কি, বা আমাদের ওয়েবসাইটটিকে মার্কেটিং করাই হলো বাইরে ওয়েবসাইটই, বাইরে অন্য কোনো জায়গায়, শুধু ওয়েবসাইট না, আমাদের পোস্টটাকেও বা আমাদের ওয়েবসাইটের বাইরে কোনো কিছু করাই হলো আমাদের অফ পেজ এসইও। এবং লোকাল এসইও, লোকাল এসইও কি? লোকাল এসইও মানে আমাদের লোকেশন ভিত্তিক যে এসইও করা হয়ে থাকে সেটাকে আমরা লোকাল এসইও বলে থাকি। ধরেন আপনার বাসা মিরপুরে আছে, মিরপুরের পাশে একটি দোকান দেখছে, তো সে চাচ্ছে তার সেই দোকানের সেল বাড়ানোর জন্য। তো সেই দোকানের মিরপুর 10-এর সেই দোকানের সেল বাড়ানোর জন্য আপনার যে কার্যকলাপ করা লাগবে সেটা কিন্তু সেই মিরপুর 10-এর লোকের জন্যই করা লাগবে। সেটা আমরা কি বলে থাকি, সেটা আমরা লোকাল, সেই সেটাকে আমরা ওই লোকাল এসিওর কারণেই করে থাকি। তো লোকাল এসিও হলো সেই প্রক্রিয়া যা আপনার বিজনেসের লোকাল সার্চ ইঞ্জিনের উন্নয়ন করার জন্য সহায়তা করে থাকেন, যদি আপনার নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমারদের টার্গেট করে থাকেন। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি আছে? গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, যেটা আমি আপনাদের ক্লাস করিয়েছিলাম, আপনি গুগলে যদি একটি মাই বিজনেস অ্যাকাউন্ট খুলেন, সেটা কিন্তু আপনার লোকাল এসইওর মধ্যে হয়ে থাকে। পরে লোকাল কিওয়ার্ডস এর ব্যবহারও কিন্তু আমাদের লোকাল এসইওর মধ্যে চলে। পরে লোকাল লিস্ট ডাইরেক্টরি লিস্টিং, এটাও কিন্তু আমাদের গুগল আমাদের লোকাল এসইওর মধ্যে চলবে। যদি আপনি একটি বিজনেসকে লোকাল ডাইরেক্টরি লিস্টিং এর মধ্যে বা গুগল ম্যাপস এর মধ্যে দেন, এটাও কিন্তু আমাদের লোকাল এসইওর মধ্যেই পড়বে। এবং আমরা গুগল ম্যাপের মধ্যে দেখি প্রায় রিভিউ এবং রেটিং সংগ্রহ করা যায়, তার মানে এটাও কিন্তু গুগল লোকাল এসইওর মধ্যে পড়বে। তো আমাদের মোটামুটি এতটুকুই আজকের জন্য থাকুক, অলরেডি অনেক হয়েছে। তো যদি কারো কোশ্চেন থাকে বলেন। আপনাদের কোশ্চেনগুলো আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তুষি জান্নাত আপু বলেন। আজকে ছেড়ে দেবো। ও, আবার আবার আমিট করেছি। আসসালামাইকুম স্যার, ওই আমার জি আপু, প্রিন্টারেস্টটা একটু ওই দেখতেন। ঠিক আছে আপু, স্ক্রিন শেয়ার করেন। প্রিন্টারেস্ট, ঠিক আছে স্যার। আর যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারেন। আর এক্সামের জন্য প্রিপারেশন নেন, যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারেন। তুষি আপু হারিয়ে গেছে। আর নেক্সট হলো আমাদের হুমায়ুন আপুকে আনমিউট করেছি। কি কোশ্চেন বলেন। স্যার আমার এই যে লিঙ্কইন আইডিটা এটা দেখেন হয়েছে কিনা, আমি যতটুকু করছি ততটুকু রিয়ে। স্ক্রিন শেয়ার করেন আপু, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা লিঙ্কড ইন আইডি দেখান। আপনার গুগল ক্রোমে যান। গুগল কম থেকে স্যার এটা যে ডেস্কটপ, এটা কি অন করা লাগবে নাকি অফ করে রাখা লাগবে? আপনি আগে ডেস্ক থ্রি ডটসে ক্লিক করেন আপু। প্লাস থ্রি ডটসে ক্লিক করেন, হ্যাঁ, করছি। ডেস্কটপ সাইট দেখেন ওখানে দেওয়া আছে।
এখন আপু আপনি লিঙ্কডিনে লিঙ্কডিন লেখেন, সার্চ বক্সে লিঙ্কডিন লিখবেন। লিঙ্কডিন আপু, লিঙ্কডিন, LINKEDIN। ওই যে উপরেরটা আপু দেখতে তো পাচ্ছি, উপরেটা ক্লিক করেন। থ্রি ডটস দিয়ে ডেস্কটপ মোডে যান। এখন আপনার প্রোফাইলে যান। কভার ফটো দিবেন, কভার ফটো দিবেন। আর দেখি কি, হ্যাঁ, এখনই দেওয়ার কথা বলি নেই, কভার ফটো ডেস্কটপ মোড অফ করে দিবেন। ঠিক আছে, এখনই দেওয়া লাগবে না, ডেস্কটপ মোড অফ করে কভার ফটো দিবেন। ঠিক আছে, তারপরে যে এক্সপিরিয়েন্স দেননি আপু, এডিট যেটা হয়েছে, তারপরে এক্সপিরিয়েন্স দিবেন। ওকে, এক্সপিরিয়েন্স যেভাবে ক্লাসে বলেছিলাম, দেখেন নিচে লেখা আছে এক্সপিরিয়েন্স। স্কিলের নিচে না কোন জায়গায়? নিচে আপু দেখেন লেখা আছে এক্সপিরিয়েন্স। বাম সাইডে যান, উপরে যান। আর আপু আপনার নিজের হাতের ছবি কেন দিচ্ছেন? এটা কি আপনার হাতের ছবি কেন দিবেন? এনে তো স্যার আমি তো আর ভেরিফিকেশন করতেইছি না, এখন যে কোনো একটা ছবি না এরা না দিয়ে না, যে রাখলেই কোনো হয়েছে। ছবি দিলে হবে না আপু। যখন আপনার এনআইডি কার্ড দিবেন, যখন আপু আপনার এনআইডি কার্ড দিবেন, আপনার এনআইডি কার্ডের ছবি আর এই ছবি কি সেম হবে আপু? তা তো হবে না। তাহলে আপু আপনার এটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার এই আইডি ফেরত পাবেন। তা তো পাওয়া যাবে না, অন্য এটি আবার খোলা লাগবে। এক্সপিরিয়েন্স স্যার কোথায় জায়গায় তো এনালাই এখানে কি লেখা আছে দেখায় আপু? না। EXPERIENCE। আমি আসলে দেখতেইছি না, এটা হলো মেন কথা। এখানে চোখের সামনে আমি দেখতেছি আপু, লেখা আছে এক্সপিরিয়েন্স। পারছি, এটার এই তো অ্যাড এক্সপিরিয়েন্স এটার মধ্যে ক্লিক করব। জি আপু, এখানে ক্লিক করবেন। আপনি গত ক্লাসে কেন আসেননি? গত ক্লাসে তো সবার সমস্যা সলভ করে দিয়েছি। আসছিলাম কিন্তু বের হয়ে গেছিলাম গা, আমি হলাম মাথা ব্যথা করলো তো, আর অন্য একটা ক্লাস আবার আমি করছিলাম, অঙ্ক ক্লাস।
লাইভ ক্লাস তখন ওইটা আবার শুরু হয়েছিল ব্যাচের। টাইটেল লেখেন আপু, ইয়ে দেখে লিখবেন এখানে, না তো খাতায় লিখে রাখেন ডিজিটাল, না তো ক্লাস দেখে দেখবেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, জব টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ক্লিক করেন আপু। ও বাবা, এগুলো আপু আস্তে ধীরে শান্তি, আস্তে ধীরে করতে হয় আপু। হ্যাঁ, এখানে আপনি এটা এটাই কি সিলেক্ট করতে হবে? রিমোট এখানে তো দেন, প্লিজ সিলেক্ট। রিমোট দেন, ডেসক্রিপশন দেওয়া লাগবে না। হেডলাইন টাইপ, হেডলাইন টাইপ কেন আসতেছে? ঠিক আছে, এটা এটা কিছু দেওয়া লাগবে না, এটা কিছু দেওয়া লাগবে না। এটা প্রোফাইল হেডলাইন এটা কি লেখা লাগবে? হেডলাইন ছোট করেন। এটা তো আপনার, আপনি কোনখানে আছেন আর কি সেটা লেখা আছে, ঠিক আছে? আপনি কি এখানে এটা এটা রাখতে চাচ্ছেন না? না, আমি এটা তো মনে করেন আপনি, এটা হলো আমি যে জায়গায় দিয়েছিলাম ওই জায়গা হলো শিক্ষাগত স্কুল আছিল, লাস্টে হ্যাঁ স্কুল না হ্যাঁ, এর আমি আপনি এটা রাখতে পারেন, আরেক অথবা দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার, দিতে পারেন, সমস্যা নেই। ক্লিক করেন এখানে, লিঙ্কড আদার লিঙ্কড দেন, ইন এডে। আদার দেন, উপরে যান তো। হ্যাঁ, ওখানে এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়মেন্ট টাইপ তো দেন নাই। হ্যাঁ, ডিজিটাল কি মার্কেটিং লিখবো? ম্যানেজার লেখেন। সিলেক্ট করেন ওখানে নিচে, সিলেক্ট করা যাচ্ছে না? হ্যাঁ, এমপ্লয়মেন্ট টাইপ রিমোট দিতে বললাম না? ফ্রিল্যান্সার দেন, এমপ্লয়মেন্ট টাইপ ফ্রিল্যান্সার। হ্যাঁ, অর্গানাইজেশন ফাইবার, FIVVR। এগুলো ক্লাসে আমি দেখিয়েছি, আপনি ডাবল আর দেন ফাইবার নিচে আছে, FIV, FIV। কি লিখছেন আপনি, পুরো ঘাটেন। মাঝখান, FIV ডাবল আর, FIV, ভি, ভায়োলিনের বি, বলের বি না, হ্যাঁ, কাটেন, হ্যাঁ, ওই যে দেখেন উপরের দিকে আসছে, সিলেক্ট করেন, সিলেক্ট করেন। এই কোম্পানিটাই। হ্যাঁ, কোম্পানিটা সিলেক্ট করেন। ফাইবারের, ফাইবার লোগো কখনো দেখেন নাই? প্রথমটা কেন সিলেক্ট করলেন না? কাটেন ওটা, এই যে প্রথমটা সিলেক্ট করেন, প্রথমটা প্রথমটা সিলেক্ট করেন। ও ভাই, FIS না, FIVER, FIVER। হ্যাঁ, প্রথমটা সিলেক্ট এই যে করেন। ওই যে X আসছে যে
হ্যাঁ, স্টার্ট ডেট দেন, ক্লাসে না দেখলে। হ্যাঁ, একটা ডেট দেন, ডেট দেন, জানুয়ারি দেন। এটা মন্থের হ্যাঁ, বাম পাশে যান, বাম পাশে জানুয়ারি। যান, বাম পাশে যান, ডান পাশে যান, তাহলে ডান পাশে যান। মানে ইয়ার দেন, ইয়ার 2025 দেন। হ্যাঁ, এখন নিচে গিয়ে সেভে ক্লিক করেন। স্কিপে দেন। স্কিপে দেন, স্কিপে দেন, স্কিপ। নিজের ছবি চেঞ্জ করবেন, ক্লাস দেখে দেখে স্কিল গুলো অ্যাড করবেন, ঠিক আছে? ওকে। ধন্যবাদ অনেক। ওকে, ঠিক আছে, আমরা কেটে দিচ্ছি। আর ইউআরএল তো অবশ্যই জানেন না, যে ওখানে প্লাসের পাশে যে আছে এখানে ক্লিক করবেন। প্লাসের পাশে ক্লিক করেন। আছে। একের কোন পাশে, পাশে? একের পাশে যে যোগ চিহ্ন আছে, তার পাশে দেখেন একটা কত বড় বক্স আছে, দেখতে পাচ্ছি? এ- এত বড় একটা যে বক্স আছে ঘরের দেখতে মধ্যে। পাচ্ছি, হ্যাঁ, ঘরের মধ্যে ক্লিক করেন। আপনি ব্যাক করলেন কেন? কি ব্যাক করতে বলেছি? আবার লিঙ্কডইন পেজে যান, প্রোফাইলে যান। এটা লিঙ্কইন পেজ আমার আমি বেরই করতে পারি না। গুগলে লিঙ্কডইন লিখবেন, উপরে দেখতে পাচ্ছি ফার্স্ট পেজে তো লেখা আছে লিঙ্কডইন। লিঙ্কডইনে ক্লিক করেন। এখন প্রোফাইলে যান। হ্যাঁ, এখন সার্চ বক্সে ক্লিক করেন। এখানে কেন? হ্যাঁ, এখন এই যে দেখেন, এই যে ওই যে পেপারের মতো জায়গা আছে না কলামের পাশে? হ্যাঁ, এই যে লিঙ্ক কপি করেছেন না, এটা হলো আপনার ইউআরএল। এখন আর এগুলো ইউআরএল আবার ভুল মানুষ হবে? কমেন্টে যে দেয় না, হ্যাঁ, কিভাবে দেয়? এখন যেখানে আপনি পেস্ট করবেন সেখানেই আর এটা আসবে, পেস্ট করতে পারেন না? চেষ্টা করা তো আমরা একবার শিখছিলাম, কিন্তু কিছুদিন তো হলো আর না, কাজ শিখি না, ভুলে গেছি যখন আমি বেসিক কম্পিউটার শিখলাম। কম্পিউটার মোবাইল সেম না। লং প্রেস করবেন, পেস্ট হবে। লং প্রেস করেন। লং প্রেস মানে টিপে ধরে রাখা। ওই সার্চ বক্সের ওখানে টিপে ধরে রাখেন, সার্চ বক্সের ওখানে টিপে ধরে রাখেন, টিপে ধরেন। দেখছেন পেস্ট আসছে? পেস্ট করলে পেস্ট হবে, ঠিক আছে? এখন এই পেস্টে যদি আমি চাপ দিই তাহলে পেস্ট। হ্যাঁ, এখন বুঝছেন? জি। ঠিক আছে, তাহলে কেটে দিই আপনাকে। আচ্ছা। ওকে, আপনার একটা ভালো ছবি দিবেন, ওখানে যাতে আজকের মধ্যে ছবি চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনার প্রোফাইল পিকচার আজকের মতো চেঞ্জ করবেন। আমি তো আমার প্রোফাইল পিকচার খুব কম দেই। তাহলে আপনার আইডি যদি চলে যায়,
আপনি কিন্তু আমার কাছে এসে বলবেন না স্যার আইডি চলে গেছে, আমি কি করব? ঠিক আছে? স্যার আমার তো আসল আইডি কার্ড নাই, তাহলে আপনার নকল না আইডি। থাকলে, আপনার স্মার্ট আইডি কার্ড না থাকলে আপনার হাজবেন্ডের দিবেন, আপনার না হলে বাবা মায়ের দিবেন, না তো ভাই ভাই বোনের দিবেন, নাম চেঞ্জ করে দিবেন। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা। ঠিক আছে, তাহলে মিউট করে দিই। আচ্ছা, ধন্যবাদ স্যার অনেক। ওকে, মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তুষি জান্নাত আপু বলেন। স্যার, ওই ইয়েটা দেখেছিলাম প্রিন্টারেস্টটা হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। করতেছি। স্যার করছি। হ্যাঁ আপু দেখান। স্যার, ওকে, এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। কবে হয়েছে ব্যানটা, কবে হয়েছে? কি স্যার? ব্যানটা কবে হয়েছে? স্যার আজকে খুলছিলাম, খুলে একটা ভিডিও বানাইছিলাম, তারপরে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনার জিমেলে যান। এটা যে মেইলে কন্টিনিউ। দিয়েছেন, যে মেইলে দিয়েছেন সেই মেইলে যান। স্যার এটা দিয়েছি। না না, জিমেইলে যান, জিমেল ও চিনেন? সরি সরি, বুঝছি বুঝছি বুঝছি। ওই যে জিমেল তো পাশেই ছিল আপু। ও, হ্যাঁ, এখন দেখেন অ্যাবাউট ইওর জিমেল অ্যাকাউন্ট, দেখেন অ্যাবাউট পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্লিক করেন। ওকে, এখানে রিভিউ জি স্যার। নাও ক্লিক করেন। রিভিউ নাও করছি। ওকে, ইওর রিপোর্টস স্প্যাম হিসেবে গেছে, তাই তো? তো এখন কথা হলো ইওর রিপোর্টস এ দেখেন, see your accounts, সাইন আপে দেন তো। ইমেল দিতে বলতেছে। কন্টিনিউ, আপনি তো কন্টিনিউ উইথ গুগল না, কন্টিনিউ গুগল দেন। আমি বের হইতেছি এখান থেকে। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লার্ন মোর, লার্ন মোর আছে না, এখানে লার্ন মোরে ক্লিক করেন। করছি। আপনার কি পিন্টারেস্ট ট্যাব? ঠিক আছে, নিচে যান। ওকে, নিচে যান, উপরে যান, উপরে যান, উপরে। দাঁড়ান দাঁড়ান, নিচে। আমারটা ইজিলি দেওয়া যাচ্ছে, এখানে কেন নাই? নিচে যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। Pinterest। আপনি পিন্টারেস্ট ট্যাবে আছেন? অ্যাপ অ্যাপ আছে। দেখেন এখানে না, লেখা আছে, ট্যাবে থাকেন, তাহলে এখানে দেখেন লেখা আছে, রিপোর্ট ভায়োলেন্স সেন্টারে গেলেন, তারপর নিচে যান। কানেক্ট আছে, এটা থেকে কি দিব? দেখেন, এখানে তো রিপোর্টস এন্ড ভায়োলেন্স সেন্টারে ক্লিক করেন, রিপোর্টস এন্ড ভায়োলেন্স সেন্টারে ক্লিক করেন, রিপোর্টস এন্ড, ভায়োলেন্স সেন্টার। ও দেখছি দেখছি, হ্যাঁ করছি। কন্টিনিউ এখন গুগল, কন্টিনিউ উইথ গুগল।
তারপর ইমেল দিতেছি। দেন কন্টিনিউ অ্যাজ দেন, কন্টিনিউ অ্যাজ দেন। আপনি তো কন্টিনিউ অ্যাজ দিয়ে করছেন না, কন্টিনিউ অ্যাজ দেন। কন্টিনিউয়াস। কন্টিনিউ অ্যাজ তুষি, নিচে নিচে দেখেন কন্টিনিউ অ্যাজ তুষি। কন্টিনিউয়াস। দেখছি দেখছি দেখছি। তারপরে তুষি জান্নাত, দেখতেছেন এটা না আপনার? হ্যাঁ, তো সে দিচ্ছি স্যার। তো আপু কপি করে রাখছেন? জি স্যার, রাখছি কপি করে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, এক্সামের জন্য রেডি হন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।